সবাইকে শুভেচ্ছা, নমস্কার, আদাব, সালাম। আপনারা আমাকে নিশ্চয়ই চেনেন। আমি আপনাদেরই একজন সহকর্মী। আমার নাম দেবদুল আল গুহ নিপুণ। আমি ৩৫তম বিসিএস এর মাধ্যমে সিভিল সার্ভিসে জয়েন করি। তো আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার পক্ষ থেকে কিছু কথা ক্লিয়ার করতে চাই। যদি আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, তারপরে আপনাদের যা বলার বা কিছু প্রশ্ন থাকলে আপনারা আমাকে ফোন করে বা কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। এই ভিডিওটা আসলে আমি আমার এই সিভিল সার্ভিস লাইফ এবং আমার ৭ বছরের সাংবাদিকতা জীবন মধ্যে এই প্রথম আমি এই ভিডিও করছি আপনাদের গ্রুপে দেওয়ার জন্য। সেটা হচ্ছে, কারণ হচ্ছে যে আমার কষ্টের দিনেও কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যে তারা হাসাহাসি করছেন। তো শত্রুর শত্রুরও কষ্টের দিনে মানুষ কিন্তু এত আনন্দ পায় না, যেটা আমি গতকাল রাতে আমি দেখতে পেলাম যে কিছু আমার সহকর্মী বলি, জুনিয়র বলি, সিনিয়র বলি, তারা পেয়েছেন। এই জন্য আমি মনে করলাম যে আমার একটি ভিডিও আজকে করা জরুরি। কারণ লিখে এত কথা প্রকাশ করা যায় না, আর গেলেও আপনারা পড়েন না। এখন বিষয় হচ্ছে যে গতকাল রাতে আপনারা দেখেছেন যে শিক্ষা ক্যাডারের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতির একটা জিও জারি হয়েছে। তো এই জিওটার পেছনে আমি জানি না যে যারা আন্দোলন করেছেন, সমিতির যারা আহ, ভূমিকা রেখেছেন, মানে সমিতি বলা ঠিক না, অ্যাসোসিয়েশন এখন, তো তাদের কতটা ভূমিকা সেটা আমি আসলে জানি না, কারণ আমি তো আপনাদের সাথে থাকতে পারি নাই। আমার যেহেতু পোস্টিং অনেক দূরে, প্লাস আপনারা জানেন যে আমি সার্ভিস লাইফ এবং ব্যক্তিগত জীবনে অনেক ঝামেলায় থাকি। তো আমি যেটুকু করেছি সেটুকু বলি। আমি বলছি না যে আমার কাজের কারণেই এটা হয়েছে, কিন্তু এটা একটা ছোট ভূমিকা রাখলেও রেখেছে। সেটা হচ্ছে গত মঙ্গলবার আমি আমাদের ফরিদপুরের ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তো আপনি জানেন আপনারা যে উনি ২৫তম বিসিএস একজন কর্মকর্তা, একজন খুব চৌকস কর্মকর্তা। উনি এই ৫ই আগস্টের পট পরিবর্তনের পর উনি ফরিদপুরের ডিসি হয়ে এসেছেন। তো এর আগের ৩জন ডিসির সাথেও আমি কাজ করেছি বলতে কি, আমি তাদের অধীনে সরাসরি কাজ করি নাই, কিন্তু আমি বাইরে থেকেও আমার যেটা অন্যায় লেগেছে বা যেটা আহ, মনে হয়েছে পরিবর্তন হওয়া দরকার, সেই বিষয়গুলো আমি তাদের কাছে লিখিতভাবে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে দেখা করে হোক, বা এসএমএস দিয়ে হোক, আমি তাদেরকে বিষয়গুলো অবহিত করেছি। তারপর তারা তদন্ত করে ব্যবস্থা নিয়েছে। এর কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এগুলো আসলে প্রচার হবে না, কারণ আমি একটু প্রচার বিমুখ মানুষ। আর যারা কোনো ল্যামলাইটে আসার জন্য কাজ করে না, তারা টাকা দিয়ে নিউজও করায় না। এই জন্য আমি টাকা দিয়ে নিউজও করাই না। তো যাই হোক, আমি ডিসি স্যারের কাছে গেলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো গত ১ বছর ধরে আমি চেষ্টা করছি দেখা করতে পারছি না। এর আগে কিন্তু যতজন ডিসি ছিলেন, প্রায় ৩জন ডিসি ছিলেন যারা, তারা কিন্তু আমি গেলে মোটামুটি কিছুক্ষণ দেরি করলে আমরা দেখা করতে পারতাম। প্রথম কথা হচ্ছে আমার কর্মস্থল এটা না। দ্বিতীয় কথা হচ্ছে স্যারও ব্যস্ত থাকেন। তো আমি স্যারের যে স্টাফ অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েই আমি আমার অসুস্থ মাকে নিয়ে আমি স্যারের কাছে গিয়েছিলাম। কারণ আমার প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের যারা আমার জমির দখলদার এবং আমাদের উপর নির্মম টর্চার করছে, আওয়ামী লীগের আমলেও করেছে, এখনো করছে, আমাদেরকে একঘরে করে রাখা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি ফেসবুকে মাঝে মাঝে লিখি, কিন্তু স্যারকেও অনেক অভিযোগ দিই, তার কোনো আপডেট পাচ্ছিলাম না। এবং ওই দিনও আমার বাড়িতে একজন প্রতিবন্ধী মুসলিম, উনি আমার মাকে পূজার ফল দেন, তাকে পথের থেকে ফেরাই দিচ্ছিল যে এখানে কেউ ফল নেবে না। তো এই যে একটা অসাম্প্রদায়িক চেতনা, আমাদের যে একটা সুন্দর সম্প্রীতি, এটাকে যারা নষ্ট করতে চায় তাদের সম্পর্কে তথ্যগুলো আমি মূলত ডিসি স্যারের কাছে নিজে পার্সোনালি বলতে চাচ্ছিলাম। কারণ এসএমএস দিলে বা ইমেইল দিলে অনেক সময় হয়তো সেটা তার নজরে নাও আসতে পারে, হয়তো পড়ে রইল। তো আমি গেলাম, পরে আমি ১ ঘন্টা বসে রইলাম। তো স্যার আসলেন, স্যারের সাথে আমি দেখা করতে পারলাম না। ওইখানকার যে সামনে দারোয়ানরা থাকে, তারা বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা চায়, যেটা আমার কাছে চাইতে পারে না বা আমি চাইলেও আমি দেই না। এই জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির করে আমাকে যেতে দেয় না। তো এটা অতুল সরকার স্যার যখন ডিসি ছিলেন, লাস্টে উনি স্বাস্থ্যের যুগ্ম সচিব ছিলেন। তো উনি থাকতে আমার এই অভিযোগের প্রেক্ষিতে উনি একটা আলাদা রুম করেন, ভিজিটর্স রুম, ফরিদপুর জেলা প্রশাসনে। তো সেখানে
স্টাফ অফিসার একজন নিয়োগ দিতেন উনি, যেটা হচ্ছেন এসি কন, মানে কনফিডেন্সিয়াল শাখার যে সহকারী কমিশনার। তার মাধ্যমে যারা আমাদের মতো যারা অফিসার বা যাদের আসার ইয়ে, তাদেরকে বললে তারা একটা রিসিপ্ট দিত, সেই অনুযায়ী সিরিয়াল অনুযায়ী স্যার ডাকলে আমরা যা দেখা করতাম। কিন্তু উনি চলে যাওয়ার পরে আরও একজন ডিসি স্যার ছিলেন, কামরুল স্যার, এখন আরেকজন আসছেন। কিন্তু আমি সেদিন একটু হতাশ হলাম যে 1 ঘন্টা বসে থাকার পরেও আমার সুযোগ হচ্ছিল না। অন্যরা গিয়ে দেখা করতেছে। জেলা স্কুলের প্রধান শিক্ষিকা, আমার সাবেক শিক্ষক ইতরতা ম্যাডাম, তিনি দেখা করলেন। তারপরে মফিজুর মিলন কাকু সাংবাদিক, ওনার মেয়ে আমার পরে প্রথম আলোতে ঢুকছেন, সাদিয়া মাহজুবিন ইমাম, সাংবাদিকতা করেন, উনি দেখা করে গেলেন কোনো ধরনের টোকেন ছাড়া, কোনো ধরনের বসে থাকা ছাড়া। তাহলে আমি আমি কি অপরাধ করলাম? আর আমি যদি অপরাধ করেও থাকি, আমি যদি তিরস্কৃত কর্মকর্তা হয়ে থাকি, আমি যদি খারাপও হয়ে থাকি, আমার মা কি অপরাধ করেছে? আমার মার 60-এর উপরে বয়স, উনি অসুস্থ মানুষ, উনি বসেছিলেন। তো এই যে কষ্টটা, আমি স্যারের প্রতি কোনো অভিযোগ না, আমি এই কষ্টটা আমি এসে একটা ভিডিও করে আমার প্রোফাইলে শেয়ার করেছিলাম। এবং সেখানে আমি আপনাদের যে আমাদের শিক্ষা ক্যাডারের যে সমস্যাগুলো, সেটাও কিন্তু আমি স্বল্প বিস্তরে তুলে ধরেছিলাম। যে আমাদের কলেজে কর্মবিরতি চলছে, সারা দেশেই কর্মবিরতি চলছে, কেন চলছে? লেকচারারদের প্রায় 12-13 বছর ধরে পদোন্নতি নাই। তো এই বিষয়গুলো আমি বলেছিলাম। এবং ওইখানে যে স্টাফ অফিসার ডিসি স্যারের, সে হচ্ছে 41 বিসিএস এর, আর আমি 35 বিসিএস, 6 বছরের ব্যবধান, 6টা বিসিএস ব্যাচের ব্যবধান। সে আমাকে ভাই বলে সম্বোধন করতেছে। এটার প্রতিবাদ কিন্তু আমি সেই ভিডিওতে করেছিলাম। এবং অ্যাডমিন ক্যাডারের একজন ডিসি, একটা জেলা প্রশাসনের পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তা, তার সাথে দেখা করতে না পেরে এই ধরনের ভিডিও করার সাহস আর কেউ দেখাইছে কিনা আমি জানি না। শিক্ষা ক্যাডার তো দূরের কথা। তো এটার পরে আমি এইটা একটা লিখিত আবেদন দিয়ে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার, তারপরে উপদেষ্টা মহোদয় যারা আছেন, আপনারা জানেন যে আমি প্রথম আলোতে সাংবাদিকতা করতাম দীর্ঘদিন। সেই হিসেবে ফারুকি স্যার, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ফারুকি ভাই আমার। তারপরে আসিফ নজরুল স্যার, তিনিও প্রথম আলোতে লিখতেন। আবার এই ফারুকি ভাইয়ের ওয়াইফ তিশাকে নিয়েও আমি বেশ লেখালেখি করছিলাম পত্রিকায় বিনোদনের কাজ করার সময়। এখন বিষয় হচ্ছে যে এই আবার প্রধান উপদেষ্টা যিনি ইউনুস স্যার, ওনার ভাই কিন্তু আমার ফিজিক্সের সরাসরি স্যার, উনি কিন্তু আমাদের ক্লাস নিচ্ছেন ঢাকা ভার্সিটি ফিজিক্সে, ইব্রাহিম স্যার। তো এই লিঙ্কগুলো কাজে লাগিয়ে আমি কিন্তু এই পট পরিবর্তনের পর একটা ভালো পোস্টিং বা ফরিদপুরে ফিরে আসা, এই চেষ্টাগুলো আমি করতে পারতাম, কিন্তু আমি করি নাই কেন? ওই যে আপনারা বলেন পাগল, আমি এই দিক দিয়ে পাগল। আমি নিজের জন্য কখনো কিছু করতে পারি না, আমি করি না। আমি যেটা করি সার্বিক স্বার্থে, আমি সবার জন্য যেটা উচিত মনে করি সেটা বলি। এখন আমি এই মানে ইয়েটা অভিযোগ না যে আমি মার সাথে কিভাবে দেখা করতে পারি, মানে মাকে নিয়ে কিভাবে ডিসিসের সাথে দেখা করতে পারি, আর আমার সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে, এই আবেদনটা আমি বিভিন্ন জায়গায়, এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরেও আমি পাঠাইছি ইমেল যোগে। আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন। পাঠানোর পরে এরপরে দেখলাম যে আপনাদের পদোন্নতির কার্যক্রমটা গতি পেল। আপনি বলতে পারেন যে আমি একটা ছোট মানুষ, আমার এটা হবে কেন? আমি ছোট মানুষ, ঠিক আছে, কিন্তু 2016 সালে আমি কিন্তু জরুরি নাম্বার প্রচলন নিয়ে ইত্তেফাকে লিখছিলাম। তার 6 মাসের মধ্যে জরুরি নাম্বার 999 চালু হয়, যদিও আমি অন্য নাম্বার সাজেস্ট করছিলাম। এখন বিষয় হচ্ছে যে তারপরে ফরিদপুরে সিটি বিভাগ এই বিষয় নিয়ে যখন মিষ্টি খাওয়া খেয়ে শুরু হলো, আমি কিন্তু ইত্তেফাকে এটার প্রতিবাদে লিখছিলাম যে এখনো হয় নাই, এই গুজব রটে ফরিদপুরে সবকিছুর দাম বাড়াচ্ছে। এরপরে কিন্তু মিষ্টি খাওয়া খেয়ে বন্ধ হয়ে যায়। শেখ হাসিনার বিআই মশাই, ফরিদপুরের এলজিআরডি মন্ত্রী, ওনার বাড়ির সামনে থেকে ব্যানার টানার সব সরাই ফেলে। 16 সালের ঘটনা, আজকে থেকে প্রায় 10 বছর আগে। তারপরে মনে করেন আমি প্রথম আলোতে যখন ছিলাম, আনন্দ পাতায়, বিনোদন পাতায়, প্রযুক্তিতে, ক্যাম্পাসে, আমি কিন্তু দেবদুলাল গুহ নামে সংস্কৃতি পাতায় নিজস্ব প্রতিবেদক হিসেবে, আমার নাম ছাড়াও বিভিন্ন সংস্কৃতি প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, বিনোদন প্রতিবেদক, আনন্দ প্রতিবেদক, এভাবেও কিন্তু লেখাগুলো ছাপা হয়েছে। তো আমি যে লেখাগুলো লিখছি কোনো মানে বড় সাংবাদিকের চেয়ে কম না। আমি অনেকগুলো লিড ফিচারও করছি। এখন বিষয় হচ্ছে যে ওইখানে আপনি তো জানেন যে সব জায়গায় কম বেশি প্রতিযোগিতা থাকে, সমস্যা থাকে। আমি দেখলাম যে আমি আমার আমি যেটা চাইছিলাম, যেই জায়গাগুলো চাইছিলাম সেগুলো পাচ্ছি না। অন্য জায়গায় আমাকে বলেছিল, তখন আমি ভিতরে ভিতরে বিসিএস দিলাম, কাউকে না জানাই, কোনো সুপারিশ নাই, প্রথম আলোও জানে না, আমার কোনো শুভাকাঙ্ক্ষী যারা আমার বাবার বন্ধু বান্ধব তারাও জানে না, বাবা তো বেঁচেই নেই। এরপরে দেখলাম যে প্রথম বিসিএসেই আমার হয়ে গেল শিক্ষা ক্যাডার।
তো 40 মিনিট ভাইবা নিছেন সাদিক স্যার, তারপরেও শিক্ষা ক্যাডার। তো তারপরেও আমি স্যারের প্রতি কোনো আমি মানে বলছি না অভিযোগ বা কোনো কিছু, কিন্তু আমার এটা কপাল খারাপ। আজকে যদি অ্যাডমিন ক্যাডার বা ফরেন ক্যাডার থাকতো, আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু উনি মুক্তিযোদ্ধার সনদ উনি রাখেননি, উনি কোনো ভাতাও নেন, নিতেন না, এখনো আমরা ভাতা পাই না। বাবা মারা যাওয়ার পর আমি আবেদন করছি, সেটা ফরিদপুরে এই মন্ত্রীর লোকজন এটা নাকচ করে দিছে। তারপরেও আমি আপিল করছি, শুনানি করে নাই 6-7 বছর ধরে। ওইটা হইলেও কিন্তু আমি পরের বিসিএস দিয়ে আমি কিন্তু অ্যাডমিন বা পুলিশ ক্যাডারে যেতে পারতাম। কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু শিক্ষা ক্যাডারের পক্ষে সবসময়ই সোচ্চার। আমি কিন্তু আমার 35তম বিসিএস এ ব্যাচের ইলেকশন করলাম সভাপতি পদে। সেখানেও আমি কোনো ধরনের ব্যাকিং ছাড়া আমি ছাত্রলীগের 2 জন শক্তিশালী কেন্দ্রীয় নেতা, এক হচ্ছে কুতুব ভাই আর একজন হচ্ছে তরিকুল ইসলাম বাবু ভাই, একজন গোপালগঞ্জ আর একজন বরিশালে, তাদের বিরুদ্ধে আমি লড়াই করছি একা। তারপরেও কিছু ভোট পাইছি। এখন ওই ভোটের কারচুপি এগুলো পাস টিস পাস যা হওয়ার হয়েছে, এগুলো তখন বলছি। এরপরে তারা দুজনে ঢাকায় পোস্টিং নিলেন, একজন মাওসিতে থাকলেন দীর্ঘদিন তরিকুল ইসলাম বাবু, আর একজন তো টেক্সট বুক বোর্ডে ছিলেন। আমি কিন্তু কখনো চেষ্টাও করিনি ঢাকায় যাওয়ার। আমার ইচ্ছা ছিল ফরিদপুরে থাকবো, আমার বাবার লিগেসি মেনটেন করব, আমার মার লিগেসি মেনটেন করব, বাড়ির ভাত খাবো, ভালো থাকবো, লেখালেখি করব, এই। কিন্তু ফরিদপুরে পোস্টিং নিয়ে আসার পর ফোর্থ সারা বাংলাদেশে আমার শিক্ষা ক্যাডারে ফোর্থ হওয়ার পরে আমি এটা নিয়ে একটু বলে রাখি। ফোর্থ আর থার্ড নিয়ে একটা বিষয় একটু হাসাহাসি, যেটা হ্যাঁ দেখলাম মোহাম্মদ লালন মিয়া, আমার আমার বিদগ্ধ সহকর্মী, তো উনি তো আগে থেকেই আমার প্রতি বিলা। উনি এর আগে ট্রেনিংয়ে থাকতেও পাশাপাশি ট্রেনিংয়ে ছিলাম, সেখানেও অনেক কিছু আমার সাথে হয়েছে বা করেছেন, সেটা বাদ দেই। উনি দেখলাম যে আমাকে ভুল ধরায় দিচ্ছেন, যে আমি লিখছি তৃতীয়, আপনি বোধহয় ক্যারিয়ারে চতুর্থ। লালন ভাই, আপনি একটু আমার লেখাটা আবার একটু পড়েন। হ্যাঁ, আমার ভুল ধরার আগে আপনি একটু আমার লেখাটা পড়েন। আমি লিখছি যে আমি বর্তমানে ফিজিক্স পদার্থবিজ্ঞান ক্যাডারে তৃতীয়। বর্তমানে শব্দটা আছে, বর্তমানে কেন বলছি? কারণ যে আমাদের ব্যাচের প্রথম ছিল সে কিন্তু পরে বিসিএস দিয়ে 2 ব্যাচ পরে সে কিন্তু অ্যাডমিন ক্যারিয়ারে চলে গেছে। তাহলে আমার ফার্স্ট যে সে যদি অ্যাডমিন ক্যারিয়ারে চলে গেল, চাকরি থেকে চলে গেল, তাহলে সিরিয়ালে কি আমি এক ধাপ আগাইলাম না? 1 নম্বর তানিয়া, 2 নম্বরে দেবাশিস দা, 3 নম্বরে আমি দেবদুল্লাহ। তা আপনি একটু দেখেন তো হিসাবটা মিলে। আপনি তো হাসাহাসি করে পোস্ট দিলেন কমেন্টের, আর এরপরে আর দেখার প্রয়োজন মনে করলেন না, কমেন্ট একটা দিয়ে চলে গেলেন। আমি জবাব দিলাম, ব্যাখ্যা দিলাম, সেখানেও আবার অনেকে হাসাহাসি করতেছেন, হাহা দিলেন। তো এগুলো আসলে কি মানে গভীর ক্ষত রেখে যায় হৃদয়ে। কারণ একে তো আমার বেতন বন্ধ 1 বছর ধরে, এটা তো কোনো আইনে কোনো বিধিতেই এটা পড়ে না। সাময়িক বরখাস্ত হইলেও মানুষ বেতন পায়, অর্ধেক বেতন পায়, সেখানে ওএসডি না, সাময়িক বরখাস্ত না, তারপরেও কেন এটা? তারপরে যাই হোক, সেটা স্যারদের বিষয়, স্যাররা যেটা ভালো মনে করছে সেটা করছেন। তারপরে আমাকে বাদ দিয়ে আমার ব্যাচমেটটা প্রমোশন পেয়ে গেল, আমার তো কষ্ট লাগাটাই স্বাভাবিক। সেই কষ্টের রাতে আবার উনি এই কমেন্ট করছেন, মানে আমাকে ট্রেনিংয়ে থাকতে কয়েকবার সুইসাইড করানোর চেষ্টা হয়েছে, এখনো যাতে আমি ঝুলে থাকি, ঝুলে থাকলে একটা পদ আগাইলো। আর ভাই আমি তো এমনিই আপনাদের কিছু নেই, আমি তো এমনিই তিরস্কৃত, তা আমাকে নিয়ে এত আপনাদের মানে এত সমস্যা কেন? ঠিক আছে, আমার পোস্ট আপনার ভালো লাগে না, আপনি ইগনোর করে যান, আমার ব্লক দেন, সমস্যা কি? আমার আগের আইডিতে লালন, তারপরে এরা কয়েকজন আমার ব্লক লিস্টে ছিল, কিন্তু আগে আইডিগুলো নষ্ট হয়ে গেল, হ্যাক হয়ে গেল, এরপরে আমি নতুন আইডি খুলছি, এটাতে তো আর ব্লক দেই নেই, সব ভুলে যেতে চেয়েছিলাম। যাই হোক, তো ওই পোস্টেই আরেকজন সিনিয়র কমেন্ট করেছেন যে শুধু মেধাবী হওয়াই যথেষ্ট না, কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ মানাটাও দরকার। তো আমি কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ মানি নেই এটা কেউ বলতে পারবে না। আমি কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ সবই মেনেছি, মানি নেই বলে আমাকে সরকার কোনোদিন কোনো দণ্ডও দেয় নাই। আমি যে তিরস্কার দণ্ড আওয়ামী লীগের আমল পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম শেখ হাসিনার বিয়েই। তার ফরিদপুরের আওয়ামী লীগের লোকজন, ওই বলমারী সরকারি কলেজের যিনি প্রধান ছিলেন, অধ্যক্ষ মহোদয় ছিলেন, উনি মানে এখন সত্যি কথা বলতে কারোর সাথে আমার কোনো রাগ নাই, উনি একটু জামাত ঘরানার লোক ছিলেন, তো ওনাকে আমার বিরুদ্ধে বিভিন্ন, আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমি তো কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাডিকশন হয়তো হতেই পারে, ওনাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়াইলেন, আমার ট্রেনিং আটকায় দিলেন। এবং এর আগেও তো আমার 2 বার বদলি হয়ে গেল। তো সারদায়
আমি ছিলাম সারদায়। আমি চাকরি নিয়ে এসে আমার বাড়ির পাশে কলেজ, আমি যেহেতু সাংবাদিকতা থেকে আসছি, সেখানে তো ফরিদপুর সারদা সুন্দরী কলেজে আমার এলাকা, আমার আমার এখানে পড়ালেখা করছি আমি জেলা স্কুলে। তারপর নরডেম কলেজ ঢাকায় ফিজিক্সে দুইটা ফার্স্ট ক্লাস নিয়ে ঢাকা ভার্সিটি থেকে বেরোইছি। তা আমার তো ফরিদপুরে আসছি, আমি তো চেষ্টা করবো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আমাকে এমন রুমে পরীক্ষার গার্ড দিত যেই রুমে নকল বেশি হয়। তো আমার সামনে নকল করলে আমি যদি না ধরি, তাহলে আমাকে যদি ম্যাজিস্ট্রেট, চাকরি স্থায়ী হয় নাই, আমার যদি চাকরি খেয়ে দেয়, আমি কিন্তু আমার লিগ্যাল জায়গা থেকেই আমি নকলগুলো ধরছি। এটা নিয়ে যখন শত্রুতা তৈরি হইলো, মন্ত্রীর কাছে গিয়ে সবাই অভিযোগ দিল, প্রিন্সিপাল স্যাররাও এই করলেন। আমি স্যারদেরকে রিকোয়েস্ট করলাম যে স্যার তাহলে আমাকে গার্ড না দিলে যদি হয়, কারণ 500-700 টাকা করে পাওয়া যায় একটা গার্ডে, অনেক বাইরের লোকজন অন্য কলেজের স্যাররা এসে দিতে চায়, তাদেরকে দিলেই হয়। আমার টাকার প্রতি কোনোদিন কোনো লোভ নাই, আমার বাবারও ছিল না। আমার বাবা আপনারা জানেন যে উনি একজন অ্যাডভোকেট ছিলেন, কিন্তু উনি কোনোদিন ছেঁচড়ামি করতে পারেন নাই। 85 সালের ল প্র্যাকটিস করার সনদ ওনার, কিন্তু উনি সরকারি চাকরি করতেন কৃষি ডিপার্টমেন্টে। সেখানেও উনি বারবার প্রমোশন আটকে রাখছিলেন, নেন নাই, কারণ প্রমোশন নিলে দূরে বদলি হয়ে যাবে। এখানে তার ভাই বোনগুলা, মা মরা ভাই বোনগুলা না খেয়ে মরবে। 71 সালে আমাদের জমি জমা সহায় সম্পত্তি জমিদারি হারাই। এই কৈজরি ইউনিয়নে মন্ত্রীর এলাকায় আমার জমিদারি ছিল। এখনও আপনারা যাবেন ফরিদপুরে, কৈজরি ইউনিয়ন সদর উপজেলার, সেখানে দেখবেন যে গুহবাড়ি বললে সবাই দেখায় দেবে। তো সেইগুলো চলে গেছে সব, জমি জমা সব কিছু বিক্রি করে এই যে এখানে পানি অবদার পিছনে একটা বাড়ি করলো দাদু। সেই বাড়িটাও 75 সালে বিনা চিকিৎসায় আমার ঠাকুমা মারা গেল, মানে যাকে বলে দাদি। মারা যাওয়ার পরে ওই যে ভাই বোন কতগুলা, সেই ভাই বোনগুলোরে আমার বাবা মানুষ করার জন্য উনি কৃষি ভার্সিটিতে ভর্তি হইতে পারলেন না, ময়মনসিংহ। সেই এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়া বাদ দিয়ে উনি এখানে কৃষি ডিপ্লোমায় ভর্তি হইলেন। তারপরে চাকরি পেলেন, ব্লক সুপারভাইজার বলতো তখন, এখন বলে উপসহকারী কৃষি কর্মকর্তা। সেই চাকরিতে ঢুকে উনি ভাই বোনগুলার পিছনে নিজের জীবন যৌবন শেষ করলেন। আর যখন দেখলেন যে বড় বোনটার বিয়ে হয়ে গেল, বিয়ে দিয়ে দিল, তখন বাকিগুলো সব অল্প বয়স্ক, এদেরকে মানুষ করবে কে? তখন এই যে এখানে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কায়ুম জঙ্গি কাকা আর তার চাচাতো ভাই কবি আবু জাফর দিলু, ওনারা দুজন তার বন্ধু, ছোটবেলার বুজুম ফ্রেন্ড, একই শার্ট প্যান্ট পরে ঘুরতেন। তো সেই লোক ওনাদের দুজনকে নিয়ে ভাঙা মিত্রবাড়ি থেকে ওনারা আমার মাকে আনলেন। তা আমার মা খুবই সহজ সরল সাদামাটা মানুষ। উনি এসে অনেকটা রেডিমেড বাচ্চা পাওয়ার মতো এই এই তার ভাই বোনগুলোরে মানুষ করলেন। এর মধ্যে ওইখানে আমার দাদু আবার বিয়ে করলো, করার পরে ওই ঠাকুমারে পুরা বাড়িটা দিয়ে দিল, যদিও আমি দলিল দেখি নেই। এখন সেই বাড়িটা আমার ওই ঠাকুমার পরের ঘরের যে কাকা, পরের রাজ সন্তান, উনি একা দখল করে থাকেন। এই কষ্টে আমার বাবা করলো কি, তার নিজের ওইখানে পাকা ঘর করা সেটা রেখে উনি চলে আসলেন এই শ্রীঅঙ্গনের পেছনে। এখন এই যে জমিটা, এই আমি এখন যে জায়গা থাকি, বাবা যতদিন বেঁচে ছিলেন আমাদের কেউ এখান থেকে উঠে যেতে বলেনি। 2008 সালে আমার বাবা প্রতিবেশীর বাসায় মারা যান। উনি ওই বাড়িতে পড়াইতেন একটা বাচ্চা ছেলেকে, মানে অবসর জীবন, এবং আমাদের একটা পারিবারিক অনেকটা বন্ধুর মতোই ছিল। তো তখন আমি নাবালক, আমি কৃষি ভার্সিটিতে ভর্তি রেখে আমি বাড়িতে এসে মেডিকেল কোচিং করতেছিলাম সেকেন্ড টাইম। এর মধ্যে হঠাৎ করে ফোন আসলো, যাই দেখি যে বাবা পড়ে আছে। ধরাধরি করে লাশ নিয়ে গেলাম হাসপাতালে, হাসপাতালে ডাক্তার নাই। যাই হোক, অনেক বিষয়ে পরে আর বাবাকে পাইলাম না। তখন আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু এটা তদন্ত করাইতে পারিনি। যত দিন যাচ্ছে, আজকে 17 বছর চলে গেছে, আমার কাছে মনে হয় না যে মৃত্যুটা স্বাভাবিক। এটা নিয়ে আমি ফেসবুকে লেখালেখি করি, বিভিন্ন জায়গায়, থানায়, ডিসিসি অফিসে আমি কিন্তু অভিযোগ দিছি তদন্তের জন্য, কিন্তু তদন্তও হয় না। আর এই যে প্রতিবেশীরা অত্যাচার করে, এখন এই শ্রীঅঙ্গনের পেছনে যে প্রায় 3-4 একর জমি, এই জমির যে মূল মালিক ছিল তার ভিটায় আমরা থাকি। তো কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো কাগজ ছাড়া বা কোনো কিছু ছাড়া তো নিশ্চয়ই আর আমরা এখানে নাই, নিশ্চয়ই কোনো কাগজ আছে। শ্রীঅঙ্গন দাবি করে যে মন্দির দাবি করে এই জমি নাকি তাদের। কিন্তু ওদের কাছে যদি আমি বলি যে কোন মূলে আপনারা মালিক দেখান, আমি 144 ধারায় মামলা নিয়ে এডিএম কোর্টে গিয়েছিলাম বছর 3-4 আগে, কিন্তু ওরা কিন্তু কোনো কাগজ দেখাইতে পারেনি। ওরা বলে দেবোত্তর সম্পত্তি, এটা মন্দিরের সম্পত্তি, আবার কাগজ থাকে নাকি? কিন্তু এটা তো লিগ্যাল কথা না, কারণ আপনার মন্দির হোক, মসজিদ হোক, আপনার তো একটা কাগজ থাকতে হবে আপনি কোন সূত্রে এই জায়গার মালিক হয়েছেন। আগের মালিক আপনাকে কোনো লিখিত পরিত করে দিয়ে গেছে কিনা, তখন আপনি বলতে পারেন। বা
দেবত্ব সম্পত্তির সেই কাগজ আছে কিনা ব্রিটিশ আমলের, সেটাও আপনারা দেখাইতে পারেন না। তাইলে আপনারা আমার উপর টর্চার করেন। সেখানে কিন্তু আমার পক্ষেই রায় আসতো, কিন্তু আমি ছোট মানুষ, আমি একা লড়াই করতেছি। আমার প্রতিবেশীরা সবাই প্রায় 700-800 পরিবার, এরা তো অনেক শক্তিশালী, আপনাকে বুঝতে হবে। যদিও এরা বাবা থাকতে বাবার সাথে বাবারকে শ্রদ্ধা করতেন, আমার বাবা এদেরকে ফ্রিতে, আমার দাদুও হোমিও চিকিৎসক ছিলেন, বাবাও জানতেন, আর মা তো ডিএসএমএস পাস করা ডাক্তার। মা শ্রীঅঙ্গনে দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারি করছেন 19 বছর, মাত্র 500 টাকা মাসিক বেতনে, আর 5 টাকা ভিজিটে প্রতি রোগী। সেই জায়গা থেকে 19 সালে আমার মাকে মানে সাধু, পিচ্ছি পিচ্ছি সাধু দিয়ে অপমান সুলভ কথাবার্তা বলা শুরু করলো। সেখানে কৃষ্ণা বলে নাম ধরে ডাকে। তা সাধু হও আর যাই হও, তুমি একজন মায়ের বয়সী মহিলাকে তো নাম ধরে ডাকতে পারো না। এই কথার প্রতিবাদ করে আমি ওইখান থেকে চলে আসি। তারপরে ওরা চেম্বারটা ভেঙে ফেলে, আমাকে কোনো কম্পেনসেশনও দেয় নাই, বলেও নাই যে আমার মাকে চাকরি থেকে ইস্তফা দিল। এরপরে আর ওরা দাতব্য চিকিৎসালয় লাগবে না বলে দাতব্য চিকিৎসালয় ভেঙে রেখে দিছে। আপনারা চাইলে এখন দেখতে পারবেন, একদম মেন গেট দিয়ে ঢুকলে ডান পাশে চেম্বারটা ছিল, ভেঙে রাখছে। আরেকটা কাজ করতো কি, প্রতি বছর যে বড় উৎসব হয় সেই উৎসবের সময় তারা ওইখানে বাইরে থেকে ডাক্তার এনে আর বইয়ের লাইব্রেরি দিত। আমার মার চেম্বার সারা বছর আমার মা বসে রোগীর সেবা করতো, হিন্দু মুসলিম সবাই এক চাপা, দূর দূরান্ত থেকে রোগী আসতো। কত মানুষের বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে, ক্যান্সার থেকে নিরাময় করছে আমার মা। এগুলো আসলে আপনারা একটু ফরিদপুরের রুট লেভেলে খোঁজ নিলে জানতে পারবেন। এই যে বিহারি কলোনি, যেটা মহাজের কলোনি বলে, তারপরে হাউজিং, তারপরে গোয়ালচামট, বিভিন্ন জায়গা থেকে। তা সেই জায়গা থেকে সেই চেম্বার ভেঙে রাখলো। আবার আমার মা আমার বাড়ির সামনে শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী মন্দিরে পড়াইতেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রাক প্রাথমিক পর্যায়ে। সেটাও 8-9 বছর পড়ানোর পরে বাচ্চাদেরকে ভয়ভীতি দেখায় আশা বন্ধ করে, তারপরে ডিসি স্যার তখন তানজিয়া সালমা ম্যাডাম, ওনাকে আমি বললাম যে ম্যাডাম এভাবে জোর করতেছে। উনি বললেন যে যত যাই হোক আপনি বসে থাকবেন, আমার মাকে বললো। তা আমার মা বসে থাকতো। এরপরে আমি ছুটি নিয়ে ইন্ডিয়া গেলাম, মার অসুস্থ চিকিৎসা করাবো, চোখের লেন্স পরাবো, একটা লেন্স পরাই আনলাম। আইসা শুনি যে সেন্টার এখান থেকে সরাই নিয়ে চলে গেছে। তো এরপর থেকে আমার মা বেকার, ঘরে বসে থাকে। একটা মানুষ বেকার হইলে কিন্তু সবচেয়ে বড় অসুস্থ হয়ে যায়। তো তারপরে দীর্ঘদিন আমার মা বেকার। তো ইদানিং গত 1 বছর ধরে আমার মা রামকৃষ্ণ মিশন যে দাতব্য চিকিৎসালয় করছে নতুন বিল্ডিং এর নিচে, ওইখানে আমার মা টুকটাক বসে, কিন্তু সত্যি কথা বলতে কি কোনো টাকা পয়সা নেয় না। ওখানে বসে তার অনেক মানুষের সেবা করে, রোগী আসলে দেখে। আপনারাও আমন্ত্রিত। এত কথা কেন বললাম, যে আপনারা তো আমার সম্বন্ধে ভুল ধারণা পোষণ করেন অনেকে, আর জুনিয়ররা অনেকে আসছে, তারা তো আমার সম্পর্কে জানতে হবে। যেহেতু আমি একটা মানুষ, আজ আছি কাল নাও থাকতে পারি, আমার পক্ষ থেকে আমি একটু ব্যাখ্যা করলাম। এই এই হচ্ছে বিষয়। তো শারদায় যখন আসলাম দেখলাম যে ওইখানে একটা গদবাঁধা নিয়ম হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতায় সাইন করবে না যদি স্যারের কাছে না পড়ে। স্যারদের একটা টিউশন সিন্ডিকেট। তো আমি নাম বলতে চাই না কারো। তো আমার মামা এখানকার ভেস্টেড প্রপার্টির উকিল, অ্যাডভোকেট দিলীপ মিত্র, তার মেয়ে, সে যখন তার বান্ধবীদেরকে নিয়ে আসছে, যে সে কিন্তু আমার কাজিন, সে যখন বলতেছে যে আমরা তো ক্লাস করছি স্যার, সাইন করবেন না কেন, তখন আমার বিবেকে বাঁচছে, আমি ওদেরকে সাইন করে দিছি। করার পরে আমার বিভাগীয় প্রধান আশিক স্যার, উনি গোপালগঞ্জে বাড়ি, উনি আমাকে মকসদপুর, উনি আমাকে ধরলেন, আপনি অনুমতি ছাড়া সাইন করলেন কেন? আমি বললাম স্যার আমি তো ক্লাস নিছি, ওরা আমার ক্লাসে আসছে, আর এটা তো আমি তো অন্যায় কিছু করিনি, আর এর আগে আমি 2-3 বার সংশোধন করাইছি ওদেরকে দিয়ে, যে জায়গাগুলো ভুল আছে। তো তারপরেও ওই যে উনি খেপলেন, তার আমার উপরে রাগ হলেন। তারপরে যে আমি টিউশনি করাবো না। আমি করতাম কি, ক্লাস নিতাম, ক্লাসে আমার মেয়েরা সব এসে বসে থাকতো, অন্য সেকশন থেকেও আসতো, এবং ক্লাসের কিছু না বুঝলে আমি ডিপার্টমেন্টে অতিরিক্ত সময় বসতাম, তখন ওরা এসে আমার কাছে জিজ্ঞেস করতো। এবং আমি কখনো একা বসতাম না, আমার ডিপার্টমেন্টে যে পিয়ন ছিলেন উর্মিলাদি, আমার মায়ের মতো বয়সী, উনি বসে থাকতেন সব সময়। এই জন্যে ওই উর্মিলা দেখে দিয়েও অনেক মেয়ে গঠিত মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে, উনি দেন নাই। ছাত্রীদেরকে দিয়েও চেষ্টা করছেন। এখন বিষয় হচ্ছে যে যদি আমি করতাম, তাহলে যখন প্রথম আলোতে সাংবাদিকতা করছি, বিনোদন সাংবাদিকতা করছি, সব মডেল অভিনেত্রীরা কিন্তু আমাকে ফোন করে, দাদা একটা রিপোর্ট করে দেওয়া যায় কিনা, দাদা একটা ফিচার লেখা যায় কিনা, আমাকে কিন্তু রিকোয়েস্ট করতো। তা তখনই করলাম না, শুধু অফিস থেকে যেটুকু দিত সেটুকু নিয়ে থাকলাম। লাস্টে আমাকে যখন বিসিএস হয়ে গেল, তখন তার আগে আমাকে বিজ্ঞান চিন্তার দায়িত্ব নিতে বলছিল। তারপরে আমি যখন মূল পত্রিকা ছেড়ে যেতে অস্বীকৃতি জানাই, আমি মানে
রাজি হচ্ছিলাম না, তখন আমাকে বিজ্ঞান বিষয়ক নিউজগুলো করতে বলল, যে বিজ্ঞান বিষয়ক অনুসন্ধানমূলক নিউজ রাজীব ভাই করে। এটা রাজীব ভাইয়ের, উনি সিনিয়র রিপোর্টার, আমাকে রিপোর্টার হিসেবে বলল। তখন কিন্তু শরীফুল ভাইও ছিল এখানে, শরীফুল হাসান, আপনারা যাকে চেনেন, বিসিএস নিয়ে ব্যাপক রিপোর্টিং করছেন, এখন ব্র্যাকের মাইগ্রেশন হেড দীর্ঘদিন ধরেই। তো আমাকে কিন্তু এই সুযোগগুলো ছিল। আমি তখন বিসিএস হয়ে গেলে আমি জানাই দিলাম যে না, আমার তো থাকা হচ্ছে না, আমার এটা হয়েছে, থাকা হচ্ছে না। না, আমি তাদের সাথে আলাপ করলাম। তখন আনিসুল হক, আপনাদের প্রখ্যাত ঔপন্যাসিক, উনি এবং সাংবাদিক, বললেন যে উনি কিন্তু অনেক সিনিয়র, প্রথম আলোর বলতে গেলে থার্ড পজিশনে। উনি বললেন যে দেবু, তুমি তো অনেক ভালো লেখো। 2016 সালে আমার জন্মদিনে উনি আমার চেহারা স্কেচ করে আমাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। তো উনি আমাকে এত ভালোবাসেন, উনি বললেন যে এত ভালো হয়েছে, তুমি গ্রামে বসে তুমি জীবনানন্দ দাশের মতো কবিতা লিখবা, তোমার তো লেখার হাত খুব ভালো। আমি বললাম যে না আনিস ভাই, আমার ঢাকায় থাকার ইচ্ছা, আপনাদের ছেড়ে এইরকম প্রথম আলো, বুঝেনি তো, প্রথম আলো থাকলে কেউ কি আর কোথাও যেতে চায়? প্রথম আলো বাংলাদেশের টপ পত্রিকা, সেখানে বড় বড় মন্ত্রী এমপি পর্যন্ত এসে কাচুমাচু কাচুমাচু করতো, যে কবে না তাদের বিরুদ্ধে রিপোর্ট করে দেয়। আর তালকারা তো আমার একটা লেখার জন্য, আমি একটা পত্রিকায় লিখতাম, সারা বাংলাদেশ পড়তো। আমার সমাবর্তন নিয়ে রিপোর্টটাও পর্যন্ত আমি করছিলাম স্বপ্ন নিয়েতে। এই যে দেখাই আপনাদের, এই যে দেখেন, এই রিপোর্টটা ছিল। এটা হচ্ছে 48তম সমাবর্তনের, এটা প্রথম আলোতে স্বপ্ন নিয়ে পাতায়, সেকেন্ড পাতায় ছাপা হয়েছিল। এরকম অনেক কাজ করছে। যাই হোক, তারপরে আমি জাকারিয়া ভাই, যিনি এখন সম্পাদকীয় পাতার প্রধান, বিভাগের প্রধান, উনি বললেন যে দেখেন, প্রিন্ট মিডিয়ার যুগ শেষ হয়ে যাচ্ছে দিন দিন। আপনি যদি সাংবাদিকতা ছেড়ে ওইখানেও যান, ওইখান থেকেও তো আপনি লিখতে পারবেন, আর ওইটা একটা নিশ্চিত জীবন। এই জিনিসগুলো যখন আমাকে বুঝাইলেন, আবার মতি ভাই, যিনি প্রধান সম্পাদক প্রথম আলোর, উনিও এবং মালিকও, উনিও আমাকে বুঝাইলেন, বললেন যে আপনি যান, এখানে যদি কখনো আপনাকে আবার প্রয়োজন পড়ে বা আপনার যদি লেখা লাগে, আমরা আপনাকে জানাবো। তা আমি দেখলাম যে না, আমার এই সুযোগে আমি বাড়িতে একটু গোছানোর সুযোগ পাইলাম, মাটা একা থাকে। আমি আসলাম, এসে ওই যে বললাম টিউশনের ব্যাপার, তারপরে পরীক্ষা হলে নকল ধরতাম, এই বিভিন্ন বিষয়ে, আবার জমি নিয়ে যেহেতু প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব, সব জায়গা থেকে অভিযোগ গেল মন্ত্রীর কাছে। তো মন্ত্রী মহোদয়ের নাম্বার থেকে আমার বাবার মোবাইলে প্রতি ঈদে এসএমএস আসতো, ঈদের গ্রিটিংস আসতো। কিন্তু উনি একবার আমাকে ডাকার প্রয়োজন মনে করেন না, উনি অনেক বড় মানুষ তো, প্রধানমন্ত্রীর বিয়েই, তারপরে নিজে মন্ত্রী, উনি কখনো প্রয়োজনই মনে করলেন না যে ঠিক আছে ছেলেটাকে একটু ডাকি, ওর কথাটাও একটু শুনি। না শুনেই উনি ডিও লেটারে আমারে করে দিলেন বদলি। 1 বছর না যাইতেই কোনো শোকজ ছাড়া আমাকে পাঠাইলেন প্রথমে নায়েমে, সিইসি ট্রেনিংয়ে, ইংলিশ কোর্সে। সেখানে মানে এফটিসিতে যতটা না কড়াকড়ি হয়, তার চেয়ে বেশি কড়াকড়ি এখানে হলো। আমাকে হল হোস্টেলে সিট দিল না, তারপরে এমন অসুস্থ বানায় ফেললো আমাকে, বিভিন্ন রকম টর্চার করে, যে আমি ট্রেনিংয়ে যাইতে পারলাম না, সরি, ট্যুরে যাইতে পারলাম না। এসি বাসের মধ্যে ট্যুরে যেতে পারলাম না, আমার প্রচণ্ড ঠান্ডা অ্যালার্জির সমস্যা হয়ে গেল। এসি বাসটাও চেঞ্জ করলো না, ট্যুরে যাইতে পারিনি, এটা দেখে আমার সনদ দিল না। আর সনদ দিল না, এটা আমার তৎকালীন প্রিন্সিপাল স্যার, উনি অনেক সিনিয়র স্যার ফরিদপুরের, আমার বাবার ছোট ভাই, কিন্তু তারপরেও উনি এটা, তখন ওই যে ডিজি স্যার চেঞ্জ হয়ে গেলেন, ফরিদপুরের মাহবুব স্যার হলেন ডিজি। উনি তো মন্ত্রী মহোদয়ের খুব ঘনিষ্ঠ। মন্ত্রী মহোদয়ের ডিও লেটারে উনি এবং ডিসি স্যারও আমাকে খুব স্নেহ করতেন তখন, তানজিয়া সালমা ম্যাডাম, ওনার মেয়েকে বাসায় যেয়ে পড়ানোর অনুরোধ করছিলেন। কিন্তু আমি বলছিলাম যে ম্যাডাম, আমি ক্লাসেই পড়াবো, যদি ও না বুঝে পরে ডিপার্টমেন্টে আসতে বললেন। সত্যি কথা বলতে আমি চাই নাই যে একজন প্রশাসন ক্যাডারের বাড়িতে আমি হাউস টিউটর হই। আমার এটা ইগোতে বাঁচছে। আপনারা অনেকে মানে যে কাউরে বললে আপনারা লুফে নিতেন। গোপালগঞ্জের ডিসি ওনার স্বামী, আর উনি ফরিদপুরের ডিসি, পাংশাই বাড়ি। ওনাদেরকে যদি আমি পাইতাম, মানে ওনারা যদি আমার জন্য, আমার তো আর দুনিয়া কাউরে লাগতো না, আমি সরাসরি শেখ হাসিনা পর্যন্ত লবিং করতে পারতাম। কিন্তু আমি দেখলাম যে আমার ইজ্জতের প্রশ্ন, আর আমি ক্লাসেই পড়াচ্ছি, বাড়িতে যাব কেন? জানি না উনি এতে মাইন্ড করছেন কিনা, কিন্তু যাই হোক, এরপরে ট্রেনিংয়ের ওইখানে আমি গেছি, মায়ের ভিসাটা আনবো, এর মধ্যে আমাকে কি বলবো, যে এখানে ছুটি নিয়ে গেছি, কাগজ জমা দেয়া আছে, আমি অনুপস্থিত, এসব দেখায় টাকা না কি জন্য জানি না, আমাকে একেবারে বদলি করে দিল সেই গোপালগঞ্জ। তাও আবার একটা স্কুল অ্যান্ড কলেজে, আমার এলাকায় উঠে গেল যে আমি স্কুলের স্যার হয়ে গেছি কলেজ থেকে। তো পদাবনতি নাকি হয়েছে।
যাই হোক, তা আমি ওখানে গেলাম, ওখানে যায় দেখি যে স্কুল শাখার কলেজ থেকে কলেজ শাখা চালু করতে দেয় না। আপনারা তো জানেন যে আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জের লোকজন কতটা ডেয়ারিং ছিলেন, কতটা ক্ষমতাবান ছিলেন। কলেজ শাখা চালু হইলে ওইখানে স্কুলের স্যারদের ক্ষমতা কমে যাবে, সব যে কমিটিগুলোর দায়িত্ব তারা পেয়ে যাব, তাদের জায়গায় আমরা পেয়ে যাব। এই জন্য তারা এটা করতে দিতে চাচ্ছিলেন না। তো টুঙ্গিপাড়ার একজন ম্যাডাম, উনি খুব অ্যাক্টিভ, হুমায়রা ম্যাডাম, এবং খুব দক্ষ। তো উনি প্রিন্সিপাল হয়েছেন, কিন্তু ওনাকে কেউ সহযোগিতা করতেছিল না। কলেজ শাখায় ঝাড়ু পর্যন্ত দিত না পিয়নরা। তা আমি গিয়ে, যেহেতু আমি সাংবাদিক ছিলাম বা আমার মধ্যে অনেকে বলে যে একটা ব্যাপার আছে যে আমি মানে অনেক কার্যসিদ্ধি করতে পারি, আমাকে এখান থেকে দিল। আর দুইজন স্বামী স্ত্রী ডিভোর্স হওয়া দুই ম্যাডামকে দিলেন 34-এ। ম্যাডাম আর স্যারকে, একজন 33, একজন 34। তিনজন গিয়ে চেষ্টা করলাম, আমি থাকলাম। তারপরে আমাদের গ্রুপের সুযোগ্য অ্যাডমিন আব্দুল হক স্যারও পরে গেছিলেন। তো ওইখানে থাকাকালীন আমাদের উপর দুইবার হামলা হইল বাড়িতে। একবার এই শ্রীঅঙ্গনের মধ্যে, আমি বাড়িতে ছুটিতে আসছি শুক্রবার দিন, 21শে সেপ্টেম্বর 2018। শ্রীঅঙ্গনের মধ্যে ডেকে নিয়ে আমার মারলো। আমি থানায় অভিযোগ দিলাম, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে ফেললো, আপনারা হয়তো মনে করতে পারেন যারা সিনিয়র আছেন। সেই মামলার আয়োর রিপোর্টও আমার পক্ষে, কিন্তু এরপরে এটা দীর্ঘদিন আদালতে ফেলে রেখে আমার উকিল টুকিলদেরকে ম্যানেজ করে ডিসমিস করে দিছে। তারপরে 2019 সালে আবার আমার উপর হামলা করলো আমার বাড়ির সামনে। সেই হামলার সময় সমিতির কোনো নেতা আমাদের দেখতে আসেন নাই, কিন্তু আমাদের মর্যাদা রক্ষা কমিটির, যদিও আমি মর্যাদা রক্ষার কোনো কমিটিতে নাই বা কিছু, কিন্তু ওই কমিটির সুযোগ্য সভাপতি শওকত স্যার এবং কামাল স্যার, ওনারা আসছিলেন কয়েকজন, ফারহানা বিলকিস ম্যাডাম। এটা নিয়ে আবার মানে যারা আওয়ামী লীগপন্থী বা যারা আমাদের শাহিদুল কবির স্যারের প্যানেল বা ওনাদেরকেও বলা শুরু করলো, দেবদুলাল তো মর্যাদা রক্ষা প্যানেলের, তারা চলে গেল, ছুটে গেল। আমার কথা হচ্ছে যে আমি একজন আপনাদের সবারই সহকর্মী, সবারই জুনিয়র সহকর্মী। আমার বিপদে যে আসবে আমি তো তাকেই আমি সাদরে গ্রহণ করব। তারা হাসপাতালে গেলেন, আমার মাকে অভয় দিলেন, আমি এই জন্য কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু এতে আমার বিরুদ্ধে একটা ব্লেম লেগে গেল, আমি নাকি জামাত শিবির, আমি নাকি মর্যাদা রক্ষা, আমি নাকি সরকারের বিরুদ্ধে। এরপরে যাই হোক, এই যে হামলার পরে আমি আবেদন করলাম মিনিস্ট্রিতে। তো তখন আমাকে বলমারি এনে দিল। ফরিদপুর শহরে আর আসতে পারলাম না, বলমারি একদম গোপালগঞ্জের সীমান্তবর্তী জেলা, এবং সবচেয়ে খারাপ কলেজ বলতে গেলে বাংলাদেশের। মানে ওইখানে আমি যাই দেখি যে বসার জায়গা পর্যন্ত নাই। মানে এখানে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হলো সায়েন্সে একজন, সেও চলে যেতে চায়, প্রোগ্রাম পালিত হইতো না। যাই হোক, আমি সেখানে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল স্যারকে আমি দেখি যে শোক দিবস পালিত হয় না, কোনো জাতীয় দিবসগুলো ঠিকভাবে পালিত হইতো না। তা আমি যাওয়ার পরে যখন অ্যাক্টিভ হইলাম যে না, এগুলো তো করা দরকার, ওই যে বললাম আমি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধকে ধারণ করি, এই নিয়ে অনেক লেখালেখি করছি, বা আমার বাবাও করতেন। আমার বাবার মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই আছে, কমরের 71। এই বইটা যদি কোনোদিন প্রকাশ করতে পারি, আপনারা জানতে পারবেন যে এটা কি অমূল্য সম্পদ বাংলাদেশের জন্য। তো যাই হোক, এরপরে আমি দিবসগুলো যখন পালন করা শুরু করলাম, দেখা গেল যে যেটা খাতা কলমে ফেক ভাউচার করে টাকাগুলো নিয়ে যাওয়া যায় অনুষ্ঠান হয়েছে বলে, সেটা সুন্দরভাবে পালন করতে গেলে খরচ হয়, তখন অনেকের পকেটে টান পড়ে, অনেক শত্রু তৈরি হয়। আবার স্থানীয় নেতা বেতারা, তারপরে কিছু লোকজন আছে যারা চায় না যে গান বাজনা হোক, অনুষ্ঠান হোক, এগুলোও সমস্যা তৈরি করলো। আবার বঙ্গবন্ধুর প্রতিও অনেকের রাগ আছে। তো আমি যে বঙ্গবন্ধুকে বেচছি এটা কেউ বলতে পারবে না, বা আমি যে আওয়ামী লীগের সুবিধাভোগী তাও না। কিন্তু আমি চাইছি যে প্রোগ্রামগুলো যেগুলো সরকার নির্দেশিত সেগুলো ঠিকভাবে পালিত হোক। যাই হোক, এরপরে আমি একজন সুযোগ্য অধ্যক্ষ পেয়েছিলাম, হাবিবুর রহমান স্যার, 14 BCS এর। উনি আসার পরে কলেজের চেহারাই পাল্টে যায়। আর দুইজন ম্যাডাম আসছেন, একজন হচ্ছেন বাংলার, দুইজনই বাংলার, তানজিলা ম্যাডাম আর হচ্ছে রহিমা খাতুন। তো রহিমা 38-এর। এই দুজন খুবই অ্যাক্টিভ, এই দুজন এসে কলেজের চেহারাই পাল্টায় ফেললো। তো আমি দেখলাম যে তারপরে কলেজে অনুষ্ঠানগুলো হলো, আমি বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি। তারপরে বিভিন্ন পিঠা উৎসব, বইমেলা, অনেক কিছু হলো। এই বিষয়গুলোতেও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো শুরু হইলো। আমার এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন, এরা করলো কি, যে জায়গায় যাই আমি সেখানেই আমার বিরুদ্ধে স্থানীয় শত্রুদেরকে, স্থানীয় কিছু লোকজনকে আমার বিরুদ্ধে খেপাইয়া দেয়। এখন আমার কিছু কথা মানুষের ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আবার আমার আইডিও তো হ্যাক হইতে পারে। কিন্তু এরা বিভিন্ন রকম মিথ্যা জিনিস প্রপাগান্ডা প্রচার করে লোকজনদেরকে খেপাইয়া দেয়।
যাই হোক, এরপরে বোয়ালমারীতে আমি 5 বছর থাকলাম। সেখানে নতুন বিল্ডিংয়ের কাজ শেষ হচ্ছে না, সেটা নিয়েও বিভিন্নবার আমি মিনিস্ট্রিতে আবেদন করছি, মাওসিতে বলছি, ফেসবুকে পোস্ট করছি। এরপরে এটা দেখা গেল যে এটা কমপ্লিট হইলো, দেরিতে হইলেও, কিন্তু আমি আর এটা ভোগ করে আসতে পারলাম না। আমাদের আলাদা টেবিল চেয়ার ছিল না বসার, সেটা আমি থাকতে এটা হয়েছে বোয়ালমারীতে। হাবিবুর রহমান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের রিকোয়েস্টে উনি এটা করছিলেন, আরও অনেক কিছু করছিলেন। যাই হোক, তারপরে এমনকি সারদায়ও সায়েন্সের টিচারদের আলাদা বসার জায়গা ছিল না। আমি থাকাকালীন কিন্তু প্রিন্সিপাল স্যার হিরক স্যারকে রিকোয়েস্ট করে, তখন ওই যেই আপনার ইনস্ট্রুমেন্ট কেনার টাকার পয়সাটা বাঁচত, ওই পয়সা দিয়ে এই যে অটোবির চেয়ার টেয়ার, কিন্তু ওইটাও আমি কিন্তু একদিন বসে আসতে পারিনি। ওইটাও হইলো, আর ওইদিকে অর্ডার হইলো যে আমার বদলি। যাই হোক, আমার কপালই এরকম, বলমারিতেও বসে আসতে পারলাম না। 1 জন থেকে 10 জন স্টুডেন্টে উন্নীত করলাম, 2 ব্যাচ মিলে। তারপরে আমি গেছি, আমার মা অসুস্থ, ও ভাইস প্রিন্সিপাল স্যারও বদলি হইলেন, অবসরে গেলেন, পিআরএলে গেলেন। এরপরে আমার মা অসুস্থ, আমি চিকিৎসা ছুটি নেওয়ার জন্য গেলাম ডিজি অফিসে। সেখান থেকে মানে আমি কিন্তু কাগজপত্র জমা দিয়ে চলে আসতেছি, তখন করলো কি, অনুমতি নিয়েই গেছিলাম, তখন করলো কি, প্রথমে পাঠাইছি ডাকে, কিন্তু ডাকের চিঠিটা যায় নাই বা পায় নাই। তখন আমি ওইখানে গিয়ে ডাক বিভাগে অনেক খোঁজটোজ করে পাইলাম, দেখি যে মীর রাহাত মাসুম স্যার এটা পাইছে, কিন্তু মানে আমি, ওরা বলতে পারে না, এবং এখানে সাইনও নেই। পরে স্যারের সাথে আমি কনফার্ম হইলাম যে স্যার পাইছে, তাহলে আমি জমা দিয়ে চলে আসতেছি। ওইখান থেকে পিওন একজন আমার ফোন করে বলে কি, আপনার এখানে তো কাগজপত্র ঠিক নাই। তা বললাম, কাগজপত্র তো যা আছে স্যাররা বিবেচনা করবে, আমি তো ঠিকই দিছি। তারাই আমাকে বললো কি, যে আপনি একটু ডিজি স্যারের সাথে যদি একটু কথা বলেন, তাইলে মনে হয় জিনিসটা তাড়াতাড়ি হবে। ওই যে বুদ্ধিটা দিল, আমি তো ভাবছি যে ভালোর জন্যই বুদ্ধি দিছে, আমি এই বুদ্ধিটা ধরে আমি স্যারের কাছে গেলাম। তো স্যার অনেকক্ষণ অপেক্ষা করলাম, সারাদিন না খেয়ে দাঁড়ায় রয়েছি। সন্ধ্যার দিকে ঢুকলাম, আমার সাথে কিন্তু আরো অনেকে ঢুকছে। তো ওইখানে যে মানে ডিজি স্যারের যারা পিএস বা তাদের সাথে আমি চেষ্টা করছি, কিন্তু আমি ঢুকতে পারলাম না, তাদের মাধ্যমে মানে ওইখানে হচ্ছিল না। তখন আমি অন্যরা যারা ঢুকছে, তার এলাকার বা অন্য স্যাররা, তাদের সাথে আমি গেছি। যাওয়ার পরে অন্যদের সাথে স্যার কথা বললো, কিন্তু এর মধ্যে ওইখানে প্রবীর ভট্টাচার্য স্যার আগে গিয়ে স্যারকে জন্য কি বললো আমি জানি না। এরপরে আমি দেখি যে ওইখানে আরেকজন আছেন, সাইফুল, রাজেন্দ্র কলেজ থেকে যাওয়া। তো উনিও কয়েকবার আমাকে বাধা দিতেন যাইতে। যাই হোক, এরপরে কারো প্রতি আমার কোনো রাগ নাই। স্যার আমাকে ধমক দিয়ে, কোনো শোকজও না দিয়ে, উনি আমার 2 ঘন্টার মধ্যে দিলেন বদলি করে, সেই 450 কিলোমিটার দূরে লালমনিরহাট সীমান্তে। তো ঠিক আছে, আমি গেলাম, এখানে গিয়ে জয়েন করছি। করার পরে আমাকে তো আসলে দেখলাম যে ওইখানে মানুষজন হেল্পফুল, কিন্তু যে বিষয়গুলো হলো, যে বিষয়টা হয়েছে আপনারা জানেন, অনেকে আপনারা বলেন যে আমি আওয়ামী লীগের দালাল, অনেকে বলেন জয় বাংলা কেন বলছি। এখানে আমি বিষয়টা ব্যাখ্যা করি। 5 তারিখে, আগস্টের 5 তারিখে যখন সরকার পরিবর্তন হলো, তখন সরকার পরিবর্তন না বলে আমি বলি পট পরিবর্তন। তো শেখ হাসিনা যখন চলে গেলেন, তখনই কিন্তু বঙ্গবন্ধুর যে মুরালটা ছিল, সেটার বঙ্গবন্ধুর মুখটা কিন্তু ওই সময়ই মুছে ফেলা হয়েছে। তো আমি কিন্তু তখন কোনো বাধা দেইনি, বাধা দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, কারণ আমি বাড়িতে ছিলাম, আমার দেশের অবস্থা ভালো না, আমি ছুটি নিয়ে আমার মার কাছে ছিলাম। কারণ মা একা, আমার মা তো খুবই অসুস্থ, উনি মানে ওনার আইকিউ লেভেলও কমে গেছে, অনেক কিছু উনি টের পান না, ডিমেনশিয়া রোগী প্রাথমিক পর্যায়ে আর কি। কথাটা বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হলাম। মা ছাড়া তো আমার আর কেউ নেই, আমার বাড়িতে মা একা থাকে। তারপরে আমার এত দূরে চাকরি করতে হয়, মাকে যে নিয়ে যাব সেটার সুযোগ নাই, কারণ রামকৃষ্ণ মিশনে উনি ডাক্তারি করেন, আবার এখানে পরিচিত গণ্ডি ছেড়ে, মা কালীর মন্দির ছেড়ে তো যাবে না। মা কালীর মন্দিরে পূজা না দিলে আমাদের তো যদি ক্ষতি হয়, তখন তো বাড়িঘর ভাঙাচোরা। আমরা চলে গেলে এখানে নেশার আড্ডা বসায় বাড়িঘরেই হিন্দু সম্প্রদায়ের যে প্রভাবশালী আওয়ামী লীগের, এরা তো দখল করে নেবে। এই জন্য আমার মাকে এখানে থাকতে হয়। তো ওইখানে আমি ডরমেটরিতে থাকতাম, বাইরে বাসা ভাড়া নিয়েও থাকছি। তো পরবর্তীতে যখন আমি গেলাম, যেটা হয়েছে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে, আমি লেকচারারদের প্রায় 22-23 জনের পক্ষ থেকে আমি বক্তব্য দিই। সেই বক্তব্যে আমি ডাক্তার ফজলে রাব্বি নির্মম হত্যাকাণ্ডের ব্যাখ্যা করি, বর্ণনা করি, এবং
আমি এর প্রতিবাদ জানাই এবং আমি এটা বলি যে যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে হয় তাহলে আগের সমস্যাগুলো মিটাইতে হবে। কারণ তারা কিন্তু এখনো অফিসিয়ালি যে ক্ষমা চাওয়ার বিষয়গুলো এগুলো পেন্ডিং আছে। তারপরে আমাদের যে ক্ষতিপূরণের ব্যাপার, আমাদের অনেক যে বৈষম্যগুলো করছে, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পট পরিবর্তন হয়েছে, তা আমার কি এটা দাবি করাটা অন্যায় ছিল? আমি বলছি যে তাদের সাথে সুসম্পর্ক আমরা চাই। আমাদের নীতিটাই তো এটা যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান। তাহলে আমরা তাদের সাথেও বন্ধুত্ব করব, কিন্তু তার আগে অতীতের যে সমস্যাগুলো সেগুলো মিটাইতে হবে। তো তারা যদি আমাদেরকে ক্ষতিপূরণ দেয়, তারা যদি অফিসিয়ালি ক্ষমা চায়, তাহলে তো আমাদের মিলে যেতে বা ভাই ভাই সম্পর্ক করতে আমাদের তো সমস্যা নেই। এই কথাগুলো বলার পরে লাস্টে আমি করছি কি, জয় বাংলা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি কিন্তু জয় বঙ্গবন্ধু বলিনি, জয় বাংলা বলছি। এই জয় বাংলা আমি কিন্তু আগেও, আপনারা আগের কাগজপত্রগুলো আমার চেক করতে পারেন, সেখানেও কিন্তু আমি আমার লেখার পিছনে লিখছি, থানায় অভিযোগের ওইখানে লিখছি। এটা লিখে যে আমি কোনো সুবিধা পাইছি তা কিন্তু না। আমি কিন্তু ঢাকায় পোস্টিং পাইনি, আমি কিন্তু আওয়ামী লীগের আমলে তিরস্কৃত, আমি কিন্তু ট্রেনিংয়ে দুইবার আমার দুই ব্যাচের সাথে ট্রেনিং করা লাগছে। করোনার কারণ দেখায় 6 মাস ট্রেনিং পিছিয়ে গেল। অর্ধেক করার পর তারপরে আমার প্রিন্সিপাল স্যার আমাকে প্রত্যয়ন দিলেন না, আমি আর ট্রেনিংয়ে জয়েন করতে পারলাম না। 157তম, একশো একশো কততম, 157 পারলাম না। তারপরে এই যে 157, তারপরে আবার করলাম 165, 165তে করলাম। সেটা করতে হইলো আহ, করোনার কজ দেখায় নতুন ক্লজ তৈরি করে বিধিমালার মধ্যে করে আমি যে ঢুকলাম। 6 জন প্রেগনেন্ট ছিলেন যারা, তারা করতে পারেন নাই ট্রেনিং, তাদেরকে নিয়ে আরেক ব্যাচের সাথে। এই জন্য আমাকে কোনো মেরিট পজিশনেও রাখা হয় নাই। আমি 157তে আমি কিন্তু সেকেন্ড ধাপে অনেক কিছুতে ছিলাম, আবৃত্তি, গান, টেবিল টেনিস খেলা, সব কিছুতেই আমি কিন্তু ছিলাম। পরবর্তীতে আমার যে পার্টনার, সে কিন্তু জ্যাকসন ভাই, 34-এর জ্যাকসন চাকমা, সে কিন্তু টিটি চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমি থাকলে নিশ্চয়ই আমিও খারাপ করতাম না, আপনারা যারা আমাকে চেনেন বা আমার খেলা দেখছেন। তো দেখেন, তারপরে সব কিছুই আমি বঞ্চিত হইলাম। তারপরে আমি ট্রেনিংয়ের সার্টিফিকেটটা পাইলাম। তারপরে যেখানে স্থায়ী হইতে লাগে 3 বছর লাগার কথা, সেখানে কারো কারো 4-5 বছর লাগছে। আমার লাগলো কয় বছর? আমার লাগলো 6-7 বছর। 7 বছর লাগলো, 24 সালে আমি যে স্থায়ী হইলাম। তো এর মধ্যে কি করলো, ওই যে বোয়ালমারিতে প্রিন্সিপাল স্যার দুইবার আমার এসিআর বিরূপ মন্তব্য দিলেন। তো সেই বিরূপ মন্তব্যের জন্য তো শোকজ দিতে হয়, আমি কিন্তু কোনো শোকজ পাইনি। তারপরেও সচিব স্যারের সামনে শুনানিতে, সেখানে দিদার ভাই ছিলেন এসিআর কর্মকর্তা, উনি ভার্সিটির সিনিয়র। সেখানে তার সামনে, মানে যেহেতু উনি সিনিয়র, বিষয়টা মিটমাট করানো হইল। আমি কোনো অপরাধ না করেও আমি বারবার বলতেছি যে আমি আমি স্যার শোকজ পাইনি। যাই হোক, তারপরে সচিব স্যারের যেটা বিবেচনা হয়েছে, ওনারা আমাকে তিরস্কার দণ্ড দিয়েছেন। আমি কিন্তু এর বিরুদ্ধে কোনো আপিল করিনি, কারণ সত্যি কথা বলতে কি, ওই যে আপনি বললেন না কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত, কর্তৃপক্ষের অন্যায় অন্যায় হলেও আমি সেটা মেনে নিই। কারণ মানে আমার ক্ষমতা সীমিত, আর আমি এক ছোট মানুষ। আর আমি একটা জিনিস বিশ্বাস করি কি, যে সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, তিনি বিচার করবেন। যদি আমার সাথে কেউ অন্যায় করে থাকে, তিনি আমার ইনসাফ দিবেন। তো এই জন্য আমি আর আপিল করি নাই। ওইটার মেয়াদ ছিল, তারপরে আমি স্থায়ী হয়েছি। তারপরে তো স্থায়ী হওয়ার পরে ওইখানে গিয়ে কাজ করলাম। তো যাই হোক, যখন আমি 14ই ডিসেম্বর লালমনিরহাটে আমি জয় বাংলা বলে শেষ করলাম, তখন ওইখানকার একজন সিনিয়র ম্যাডাম, উনি আমাকে পাগল বলে সম্বোধন করলেন। আমি বললাম যে পাগল বললেন কেন, আমি প্রতিবাদ করলাম। তখন দেখা গেল যে এটা নিয়ে একটা বড় ঘটনা ঘটলো। সহকারী অধ্যাপকের পক্ষ থেকে ওইখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি উপদেষ্টা, উনি দাঁড়ায় আমার, মানে উনি বলতে থাকলেন যে বুদ্ধিজীবী হত্যা নাকি ভারত করাইছে এবং আওয়ামী লীগ করাইছে। তো এই বিষয়গুলো আসলে তদন্তর দাবি করলেন উনি। তখন আমি বললাম যে থাক, ঠিক আছে, তদন্তের দাবি করেন, কিন্তু পাকিস্তানের কথা আপনি বলছেন না, তাহলে কি এতদিন আমরা যা ইতিহাস জানলাম সবই কি ভুল? বলার পরে উনি, আপনি কথার মধ্যে কথা বললেন, আপনি জয় বাংলা বলছেন, আবার আপনি এর বলেন, আপনি দালাল, এই সেই বলার পরে তারপরে হুলস্থুল কারবার। তো যাই হোক, এরপরে সিনিয়র স্যারদের হস্তক্ষেপে এটা মিটলো, এটা থামানো হইল। তো যিনি
ওই কমিটির আহ্বায়ক তিনি দর্শন বিভাগের প্রধান মিজানুর রহমান স্যার, উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করে তাদের জন্ম পরিচয় নিয়ে আসলে সন্দেহ আছে। এরপরে এটা তো এভাবে মিটে গেল। 2 দিন পরে 16ই ডিসেম্বর আমাদের শিক্ষকদের 2 গ্রুপের মধ্যে খেলা। সেখানে মোটামুটিভাবে আমরা যারা একটু মুক্তিযুদ্ধের মতাদর্শে, যদিও ওইভাবে ভাগ করা হয় নাই, আমার কাছে মনে হয়েছে যে আমরাই করছি, আমরা জিতছি। যাই হোক, জেতার পরে আমি একটু উল্লাস জানাই আমি একটা পোস্ট করে লাস্টে জয় বাংলা লিখছি, এতে ওনাকে দোষ হয়ে গেছে। তো ভারতে যদি জয় হিন্দ বলতে পারে, পাকিস্তানে যদি জিন্দাবাদ বলতে পারে, তো আমরা বাংলা ভাষায় জয় তো বাংলা ভাষারই শব্দ, আর বাংলা আমি তো আর জয় হিন্দ বলতেছি না, আমি বলতেছি জয় বাংলা, মানে বাংলাদেশের জয়। আমি তো জয় বঙ্গবন্ধু বলতেছি না, আমি ওই হিসেবেই কথাটা বলি। এইটাকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয় তাহলে তার কিছু করার নাই। তো ঠিক আছে, তারপরে 16 ডিসেম্বর খেলাধুলা করে এসে খেতে বসলাম। সেখানে খাবারের মধ্যে কি মেশাইলো আমি জানি না, প্যাকেট খেয়ে আমি 3 দিন ধরে বিছনায় পড়া। তারপরে ওই যে খাবারটা দিছিল কর্মচারী, তার মা, সে আবার হচ্ছে আমার ওখানে রান্না করে। সেই মহিলা, সে খাবারের মধ্যে অতিরিক্ত ঝাল টাল দেয়। আমার খুব কষ্ট হয়, কারণ আমি তো দক্ষিণবঙ্গের মানুষ, এত ঝালে আমার অভ্যস্ত না। আবার দেখতাম যে এখানকার রেস্টুরেন্টে এত ঝাল দেয় না, কিন্তু উনি বলেন যে এখানকার মানুষজন নিয়ে নাকি এরকমই খায়। যাই হোক, তারপরেও আমি মিলে চলার চেষ্টা করছি, তাকে খালা বলছি, আমি 1 কাপ কফি খেলে তারে 1 কাপ খাওয়াইছি। কিন্তু আমার রুমে, ডরমেটরির রুমে দেখি যে আগের মসজিদের যে ইমাম সাহেব, উনি রুম ছেড়ে দিয়েছেন, বিয়ে করে বাসা নিছেন। আবার যিনি হেড ক্লার্ক, তিনিও বাড়িতে থাকেন। তাহলে ওইখানে তাদের জিনিসপত্রগুলো নিচ্ছেন না বারবার বলার পরেও। ওইখানে কোরআন শরীফ, বুখারী শরীফ সহ প্রায় 15-20টা ধর্মের বই, ইসলাম ধর্মের বই। তখন আমার মনের মধ্যে একটু লাগলো, কিরে, আবার এটার ওই যে খালা রান্না করে দেয়, প্রিন্সিপাল স্যারেরও রান্না করে, আমাদেরও রান্না করে, উনি মানে ওই রুমের চাবি চান। এত রুম আছে, সবার রুমের চাবি ওনার কাছে আছে, আমার রুমের চাবিটা ওনার নিতে হবে কেন? চাবি আমি দিতে চাই নাই, কারণ ওই যে ভিতরে ধর্মের বই আছে, যদি কোনোভাবে ধরেন আমারে ফাঁসাইতে হয়, আমি হিন্দু মানুষ, আমারে ফাঁসাইতে হইলে, আমার ধর্মেও অনেক শত্রু আছে, কি করতে হবে? দেখা গেলো যে কোরআন শরীফটারে নিচে ফালায় রাখলো বা উপরে জুতা দিয়ে রাখলো, এরকম একটা কিছু করে কিন্তু আমাকে ফাঁসাইতে পারতো। আমি এই জন্য চাবি দেইনি পরে, এবং জানলাও আমি ওইদিকে খুলতাম না। পরবর্তীতে হইলো কি, আমাকে, যাই হোক, পরবর্তীতে একদম শেষের দিকে আমি এটা নিয়ে অভিযোগ জানানোর পরে বা একটা ভিডিও বানানোর পরে কিন্তু তারা এসে বইগুলো নিয়ে গেছিলেন। এরপরে এরকম কিছু বিষয় হয়েছে, কিছু মিথ্যা অভিযোগ হয়েছে, সেগুলোও আমি আমার পক্ষ থেকে যতটুকু ডিফেন্ড করার আমি করছি। এরপরে দেখা গেল যে 16ই ডিসেম্বরের সকালে প্রিন্সিপাল স্যারকে নিয়ে আমরা ফুল দিলাম, তারপরে করলাম, জাতীয় সঙ্গীত গাইলাম। এই বিভিন্ন বিষয়গুলো দেখা গেল যে অনেকের ভালো ঠেকতেছে না। এরপরে যাই হোক, চলতেছিল। এরপরে তারুণ্য মেলা হইলো, সেটাও আমি ভিডিও করলাম। আমি তো সাংবাদিক ছিলাম, ভিডিও করি, এটা আমি করি হচ্ছে আমার ভালো লাগা থেকে, আমি তো কোনো নেগেটিভ কিছু প্রচার করিনি। এটা করলাম, সেখানেও আমাকে বাধ্য করলো ওইখানকার কাগজে লিখতে। তা আমি কাগজে লিখলাম, লিখতে গিয়ে আমার ওই যে অভ্যাস, বক্তব্যে লাস্টে আমি জয় বাংলা বলে আমি জয় বাংলা লিখছি। আমি লিখছি যে বিপ্লবের চেতনাকে ধারণ করে, আমি কিন্তু বিপ্লবকে অস্বীকার করিনি, আমি কিন্তু বলছি ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য হোক, এরকম একটা কথা লিখছিলাম। তো লাস্টে জয় বাংলা লিখছে, ওইটা দিয়ে আবার টার্গেট করছে। তারপরে কলেজে ছাত্র শিবিরের বই মেলা হয়েছে, সেখানেও কিন্তু আমি কোনো বাধা দেই নাই। তারপরে মানে কি কারণে ছাত্র শিবির বা বৈষম্য বিরুদ্ধে আমার উপর খেপলো আমি আসলে বুঝতেছি না, এই জন্য এই কথাগুলো বলার। তারা আমাকে এসে আমার সাথে কথা বললো, ছাত্র শিবিরের ছেলে পেলে। আমি বললাম যে হ্যাঁ, তোমরা করতেছো করো, আমার তো কোনো সমস্যা নেই, তোমরা তো এখনো নিষিদ্ধ না। আর তোমরা নিষিদ্ধ হইলেও আমার বলার কিছু ছিল না, কারণ আমি তো প্রিন্সিপাল না কলেজের, আমি তো কলেজের অথরিটি না, আমি একজন ছোট পর্যায়ের একজন কর্মকর্তা। বিভাগের দায়িত্বও আমি না, বিভাগের দায়িত্বও একজন ইনস্টিটিউট স্যার, সহযোগী অধ্যাপক, আমার সিনিয়র স্যার, শ্রদ্ধেয় স্যার। যাই হোক, উনি রায় দুজনই ওই কলেজের সহযোগী অধ্যাপক। তো এখন যেটা হয়েছে যে এরপরে দেখা গেল যে বিভিন্ন সময়ে আমি টার্গেটে থাকতাম। আমি বেরোইছি হোটেলে খেতে, বা আমার পাশের কেমিস্ট্রি বিভাগের প্রধান, আমার ভার্সিটির জুনিয়র, তার সাথে বেরোইছি,
সার্ভিসের জুনিয়র, দেখা গেলো যে কিছু লোক টুপি পরিহিত, একটা স্টার দেওয়া টুপি, এই লোকগুলো আমার ফলো করে। তখন আমি বুঝতে পারলাম যে বিষয়টা তো স্বাভাবিক না। তো যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙতে আসছে, সেটা আমার বিষয় না। ওই দিন প্রিন্সিপাল স্যার, ভাইস স্যার কেউ ছিলেন না, শাহ আলম স্যার দায়িত্বে ছিলেন। তো আমি দেখলাম যে আমি নিচে দাঁড়ানো, আমার ডিপার্টমেন্টের, আমি ক্লাসে যাব, আমার ডিপার্টমেন্টে বসা, দেখি যে ছেলে পেলে খুর নিয়ে, চাপাতি নিয়ে, শাবল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি একটু আতঙ্কিত হইলাম যে কিরে, কলেজে তো কোনোদিন এরকম দেখিনি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন আমার মনের মধ্যে ঢুকলো যে এই এলাকায় পাশে হাতিবান্ধা এলাকায় রংপুর ক্যাডেট কলেজের একটা স্যারকে পুরায় মারছিল। উনি নাকি মসজিদে, মানে ইমাম সাহেবের কোনো একটা কিছুতে ভুল ধরছিলেন, সেটাকে বানায় ধর্ম অবমাননা কেস দিয়ে ওনার একেবারে জ্যান্ত পুরায় মারা হয়েছিল। তখন আমি একটু আতঙ্কিত বোধ করলাম যে তাইলে কি আমার এরা হামলা টামলা করবে কিনা আবার, যেহেতু আগে থেকে ফলো করে। আমি তখন করলাম কি, ডিসি স্যার, এসপি স্যারকে জানাইলাম, হেল্প চাইলাম, জরুরি নাম্বারে ফোন দিলাম। তো এসপি স্যার আমাকে সুযোগ দিলেন, ওনার অফিসে গেলাম। আর ওই সময় ওই যে বললাম, দেখলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার আসলেন, যে ক্যাম্প ইনচার্জ। তো উনি আসলেন, ওনাকে আমি আমি যেহেতু এখানে আমি, জুন্নুন স্যার আর আহসান 37-এর দাঁড়ানো, তো সেখানে আমি দেখলাম যে জুন্নুন স্যার সিনিয়র আর আহসান আগ্রহী না। আমি দেখলাম যে আমি তাকে, সে এসে জিজ্ঞেস করতেছে প্রিন্সিপাল স্যারের রুম কোথায়, কেউ আগাচ্ছে না। কর্মচারীদেরকে নিয়ে গেলে তো তাকে অপমান করা হবে বা আমার কলেজের অপমান হইতে পারে। আমি নিজে তাকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুম চিনাই দিয়ে আসলাম। তো এটা তো তার মানে তো এই না যে আমি ফোন করছি, আমি তো ফোন করিনি কাউকে। আমি ফোন করছি আমার নিজের নিরাপত্তার জন্য। জানি না আর কে ফোন দিছে, যার জন্য ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসছেন বা অন্যরা আসছেন। যাই হোক, এরপরে যেটা হয়েছে, আমি আমার ডিপার্টমেন্টে গেছি, খাবার আনায় খাচ্ছি। তখন আহসান আসছে। আহসান হইল, মানে ওইখানে তো থাকবেই, রাজশাহী ইউনিভার্সিটির অনেকে আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড হয়তো অনেকের শিবিরপন্থী হতে পারে। তো এটাতে তো আমার কোনো সমস্যা নেই, সবাই আমার কলিগ, কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, এটা আমার দেখার বিষয় না। আহসান আসছে, উনি, তার বিরুদ্ধে একটা মেয়ে কেলেঙ্কারির অভিযোগ ছিল রংপুরে থাকতে, তারপরে তাকে লালমনিরহাটে বদলি করা হয়। যথেষ্ট স্মার্ট ছেলে, সেই রকম হ্যান্ডসাম ফিগার। তো সে আমার ডিপার্টমেন্টে আসছে, আমি জানি না আমার কোনো কথা শুনে ফেলছে কিনা। আমি ফোনে এসপি স্যারের সাথে কথা বলতেছিলাম যে স্যার, আমার আমার তো সামনে দিয়ে এরকম ঘুরতেছে, স্যার আমি কি করব, আমি তো স্যার আতঙ্কিত বোধ করতেছি। তো এই কথাটা শুনে সে মনে করছে কিনা যে আমি বঙ্গবন্ধুর মুরাল রক্ষা করার চেষ্টা করতেছি কিনা আমি জানি না। তা আমি তারপরে চলে গেলাম এসপি স্যারের কাছে, বিকালে গেলাম, যাই স্যার কফি খাওয়ালেন। স্যারকে আমি সব খুলে বললাম যে ফলো করতেছে বা কলেজের বিষয়গুলো। উনি আমাকে আশ্বস্ত করলেন যে না, সমস্যা নাই, পাশেই পাশেই দেয়ালের পাশেই এসপি অফিস, জায়গাটা খুব প্রোটেক্টেড, সামনেই আনসার ক্যাম্প, পাশে ডিসি অফিস, তার পাশে বিজিবি ক্যাম্প, পাশেই এসপি স্যারের অফিস। যাই হোক, এরপরে দেখি যে কলেজেরই, মানে মানে ওই যে বঙ্গবন্ধুর মুরালটা ভাঙা হচ্ছে। তো সেটা আমার বিষয় না, কিন্তু আমি কলেজে আসি এখন, ধরেন রাতের অন্ধকারে ওরা আসছে ভাঙতে, মেয়েরা চিৎকার করতেছে, কর্মচারীরা আমাকে জিজ্ঞেস করতেছে স্যার চাবি দিব কিনা। ওই পরিস্থিতিতে আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি তোমরা চাবি দাও? তাহলে তো পরবর্তীতে আমি শোকজ খাইতে পারি, প্লাস সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমি ভিতরে আছি। আর আমি এমনিতেই 12:30 1টা পর্যন্ত, যেহেতু আনম্যারিড, প্লাস আমি ব্যাচ ট্যাচ পড়াই না, তা আমার মুভি দেখা আমার ল্যাপটপে এবং আমার পাঠ পাঠ্যক্রম প্রস্তুত করা, এটা আমার কাজ। এটা করতে করতেই ওরা ভাঙতে আসছে পরে। তখন ওরা গেট ভেঙে ঢুকছে, পরে ছাত্রীরা চিৎকার করতেছে। তখন দেখলাম যে ওই, মানে ভেকুটা নিয়ে মেয়েদের হোস্টেলের দিকে আগানোর পরিকল্পনা করতেছে। তখন আমি জরুরি নম্বরে বা প্রশাসন পুলিশকে হেল্প চাইলাম। তো প্রশাসন পুলিশ ওদের সাথে এসে শুধু ওইটুকু ভাঙে ওরা চলে গেল। তো মেয়েদের হোস্টেল বঙ্গমাতার নামে, ওরা ওইদিকে গেলে যদি ওইটা ভাঙতো, মেয়েদের সম্ভ্রম রক্ষা পেত কিনা সেটাও সৃষ্টিকর্তা জানে। তো আমি আমার পক্ষ থেকে আমি চুপ থাকতে পারতাম, কিন্তু আমার বিবেকে বাধছে যে যদি আমার ছাত্রীদের কিছু হয়ে যায়, তখন তো প্রিন্সিপাল স্যার, উনি এখন ফোন ধরছেন না, উনি
হয়তো ঘুমায় পড়ছেন, বয়স্ক মানুষ, স্বাভাবিক। ভাইস স্যারও হয়তো কর্মচারীদের যেহেতু তারা বলতেছে যে প্রিন্সিপাল স্যারকে পাচ্ছে না, আমি উপস্থিত মতে আমি যেটা উচিত মনে করতে সেটা করছি। আর ওইটা কলেজের রেজুলেশন পাস করে ওইটা করা হয়েছে, যেটা ভাঙবে না, ওইটা বাংলাদেশের ম্যাপ বসাই দিবে। তা আমি কি রেজুলেশনের বাইরে যেতে পারি? আমাকে ওইটা আপনারা বলতে পারেন যে আমার দায়িত্ব দেয়নি, আমি কেন এটা করলাম। কিন্তু আমি যদি সামনে, আমি ক্যামেরার সামনে দাঁড়ানো, আমি যদি কিছু না বলি ওদেরকে, তাহলে তো আমার বিরুদ্ধে উল্টো অ্যাকশনে যাওয়ার সুযোগ ছিল। আর আমি যেটা বলছি যে তোমরা যাই করো দিনের বেলা এসে করো, প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে দিনের বেলা করো। তুমি রাতের বেলা করতেছো, মেয়েরা আতঙ্কিত, তালা ভেঙে করতেছো, পরে যদি বাইরে থেকে আরো কেউ এসে যদি গেট খোলা পেয়ে যদি এসে আক্রমণ করে বসে। যাই হোক, এরপরে ওরা করলো কি, আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার কেস টেস সাজায় ওরা এসে মপ করলো। এরপরে তো আপনারা ভিডিওতেই সব দেখছেন। আমি আমার কথাগুলো ঠিকভাবে বলতে পারলাম না, এর মধ্যেই তারা ডিম মারলো, অপমান করলো এবং তারা আমাকে যেতে কর্মস্থল থেকে খেদায় দিল আর কি। এরপরে কিন্তু বিভিন্ন মিডিয়াতে নিউজগুলো ছাপা হয়েছে যে ওদের প্ল্যান ছিল হচ্ছে আমাকে একেবারে পিটায় জানে মেরে ফেলা। সেখানে আমি কৃতজ্ঞ আমার ওইখানকার এসপি স্যারের কাছে, কারণ প্রশাসন বা আমার যে ওইখানকার কোনো কলিগ কিন্তু আমার পাশে দাঁড়ান নেই। সম্পাদক স্যারকেও আমি হেল্প চাইছি, উনিও কিন্তু পাশে দাঁড়ান নেই। রিসেন্টলি কারমাইকেল কলেজে স্যার বদলি হয়ে গেছে, বদলির আদেশ হয়েছেন। তো এরপরে কেউ কিন্তু আমার পাশে দাঁড়ায় নেই, আমি একা। এমনকি পাশের ডিপার্টমেন্টে কেমিস্ট্রির হেড, আমার এত কাছের ছোট ভাই, সেও কিন্তু আগায় নেই। যাই হোক, আমি তাদেরকে দোষ দেই না, বিপদের সময় আসলে কেউই হয়তো আগায় না। কিন্তু এসপি স্যার উনি নিজে ফোন করে প্রিন্সিপাল স্যারকে বলছেন। প্রিন্সিপাল স্যার তখন আমাকে বলছেন যে ঠিক আছে, তোমাকে আমি ছুটি দিলাম, তুমি যাওগে। তা আমি একা বেরোবো, পথে যদি আমারে মারে। তখন আমি ওসি সাহেবের, এসপি স্যারের আমি হেল্প নিলাম। আর আগেই যেহেতু জিডি করছি, তখন হচ্ছে তারা আইডি হ্যাক হওয়ার এবং নিরাপত্তার বিষয়ে, তখন তারা আমাকে এসে, আপনারা তো দেখলেন যে কিভাবে উদ্ধার করে নিয়ে গেল। তো উদ্ধার করতে গিয়ে পুলিশ ভাইরাও কিন্তু ডিম 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 তাদের গায়েও হয়েছে। যাই হোক, এরপরে তারা যখন গিয়ে আমাকে থানায় না পেয়ে ওই মব যায় ডিসি অফিসে যায় বিক্ষোভ করছে, তখন ডিসি স্যার, এসপি স্যার বলছেন যে আমি যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারি কলেজে, এটা তারা নিশ্চিত করবেন। আবার সেই মানে বাড়িতে আসার পরেও কিন্তু প্রিন্সিপাল স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার কিন্তু আমার খোঁজ নিছেন। তাহলে আমি কি ভাববো যে স্যার আমাকে ছুটি দিছে না, আমাকে বাড়ি পর্যন্ত খোঁজ নিছেন আমি বাড়িতে আসছি কিনা, ঠিকভাবে পৌঁছাইলাম কিনা। আমি এক কাপড়ে চলে আসছি, আমি আমার ল্যাপটপ টপটপ সব কিছু কিন্তু এখানে রেখে আসতে হয়েছে। যাই হোক, তো এরপরে তাহলে আমি কি আশা করব যে স্যার তো আমাকে আমার অভিভাবক উনি আমাকে ই করছেন, কিন্তু না, আমি দেখলাম যে উনি রবিবার দিন অফিসে গিয়েই উনি নাকি কলেজের সিনিয়র স্যারদেরকে নিয়ে রেজুলেশন পাশ করাইলেন, আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ নাকি সরাসরি মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, এরপরে আমার বেতন আর উনি ফরওয়ার্ড করেন না। 1 বছর ধরে বেতন, বোনাস, নববর্ষের ভাতা, দুর্গাপূজার বোনাস সব পেন্ডিং ওনার কম্পিউটারে জমা আছে, ফরওয়ার্ড করেন না, আমিও বেতন ভাতা পাই না। এখন আপনারা বলতে পারেন আমি কিভাবে চলি। আমার কিছু সঞ্চয় ছিল, যেহেতু আমার বিয়ে করতে হবে, বাড়িঘর ঠিক করতে হবে, আমি কিন্তু সঞ্চয় করছিলাম, সেই সঞ্চয় ভেঙে এখন আমার খেতে হচ্ছে। আর এর বাইরে ওই যে বললাম, আমার মা হোমিও ডাক্তার, বাড়িতে মাঝে মাঝে টুকটাক রোগী আসে, আর ওই যে চেম্বারে বসে, এখান থেকে টাকা পয়সা পায় না, কিন্তু তার পরিচিতির কারণে বাড়িতেই অনেক রোগী আসে। এখন যেটা হয়েছে যে আমি ব্যাচ পড়াই না, কিন্তু তারপরেও ওই এভাবে চলতেছি আর কি। খুব কষ্ট হচ্ছে, তারপরেও চলতেছি। যেটা হচ্ছে যে যদি আমি যেটা রুল জানি যে 3 মাসের বেশি কর্তৃপক্ষ বেতন বন্ধ রাখতে পারেন না, তাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লাগে। এখানে আমার প্রিন্সিপাল স্যার উনি ফরওয়ার্ড করতেছেন না, যার জন্য আমি বেতন পাচ্ছি না। আর উনি পিআরএল এ চলে গেছেন, এখন যিনি ভাইস স্যার ছিলেন তিনি প্রিন্সিপাল স্যার হয়েছেন। এখন আমার কথা হচ্ছে, আমার বিষয়টা তো মামলা হয়েছে, বিভাগীয় মামলা, সচিব স্যার এটার বিচার করবেন, আমি তাদের চাহিদা মতো জবাবও প্রদান করছি। তো এখন বিচারাধীন বিষয়ে তারপরেও কেন আমার সাথে আমার বেতনটা আটকে রাখা? তা আমি একটা অসুস্থ মানুষ, আমি আমার অসুস্থ মাকে নিয়ে আমি কোথায় যাব? আমার মা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত, আমার কিডনিতে পাথর, আমি অসুস্থ, আমার কিডনিতে পানি জমে গেছে, কিডনি ফুলে গেছে। এটা আরো 1.5 বছর আগে আমি এই এই রিপোর্ট সহ আমি কিন্তু মিনিস্ট্রিতে এবং ডিজি স্যারের কাছে আমি কিন্তু বদলির আবেদন করছিলাম। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে ভালো হয় ফরিদপুরে আসতে পারলে বা ঢাকায় আসতে পারলে, কিন্তু এর বাইরে দূরে দিয়ে দিলে আমি আরো বিপদে পড়ে যাব। আর লালমনিরহাট কলেজের ক্যাম্পাসটা খুবই ভালো, এখানকার মানুষজনও ম্যাক্সিমাম ভালো,
কিন্তু আমার কষ্ট লাগছে এইটা যে ওইখানকার কিছু মানে মবের জন্য কিছু তাদের জন্য আমার, যেমন এখানে যিনি এসপি ফরিদপুরের, ওনার কাছে একদিন বিপদে পড়ে গেছি, 1 বছরে পরে একদিন গেছি। প্রথম কথাই বলতেছে কি, আপনি সেই স্যার না যারে তার স্টুডেন্টরা ডিম মারছিল? তাই বললাম স্যার, মানে আমি তো আমার তারা তো আমার ছাত্র না, ম্যাক্সিমাম বহিরাগত, এবং ওইখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের যে সদস্য সচিব হামিদুর, সে হইল আমার দোতলায় বসে বোটানির ছাত্র। ওইখানে 2 জন আছে যারা প্রদর্শক থেকে পদোন্নতি পাওয়া, তারা আবার আমার চেয়ে সিনিয়র দাবি করে। আমি যেহেতু এর আগে মন্ত্রী মহোদয় বরাবর সেই 17-18 সালেই আমি এবং আমার ব্যাচমেট তখন মেলান্দহ কলেজে ছিলেন আমাদের অন্তিম ভাই, আমরা যে একটা স্মারকলিপি দিছিলাম যে আত্মীকরণের পার্শ্ব প্রবেশ বন্ধে, আত্মীকরণ বন্ধ এবং পদোন্নতি পেয়ে সিনিয়রিটি, এগুলোর বিরুদ্ধে দিছিলাম। এটা কিন্তু একটা এভিডেন্স ছিল, এবং এটার প্রেক্ষিতে কিন্তু তখন সচিব ছিলেন, শিক্ষা সচিব ছিলেন আমাদের সৌরভ স্যার, পরবর্তীতে উনি পিএসসি চেয়ারম্যান হলেন। তো উনি কিন্তু আত্মীকরণ বিধিমালা করে গেছিলেন। তারপরে এটা নিয়ে প্রথম আলোতেও অনেক ব্যাপক লেখালেখি করছিল আমাদের পক্ষে মোস্তাক ভাই। তারপরে আমি কিন্তু আমার ট্রেনিংয়েও যারা ছিলেন একটু খোঁজ খবর নিবেন, বা ওইখানে যখন যারা ট্রেনার ছিলেন তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আমি বড় বড় সচিব স্যার, অতিরিক্ত সচিব স্যার যারা আসতেন, শিক্ষার স্ট্যান্ডিং অতিরিক্ত সচিব বেলায়েত স্যার, আমার একজন ব্যাচমেট ফেনী একটা কলেজের এক ম্যাডাম, ওনাকে মাস্টার বলে সম্বোধন করছিলেন। আমি প্রতিবাদ করছিলাম, আর কেউ কিন্তু করেনি। আমি বলছিলাম যে স্যার, উনি তো বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য, উনি শিক্ষক কর্মকর্তা। তো বিভিন্ন বিষয়ে আমি কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো পেশ করছিলাম। আমি আমার ক্যাডারের পক্ষে আমি যতটা স্বরূপ ছিলাম, এটা কিন্তু আমি জানি না যে আমি কোনো সিনিয়র স্যারকে আমি অবমাননা করছি না, সবারই অবদান আছে এখানে। মর্যাদা রক্ষার কামাল স্যার, তারপরে আমাদের শাহিদুল কবির স্যার বলেন, তারপরে যারা যারা আমাদের নেতা আছেন, আমাদের আবেদ নুমানি স্যার, তারপরে জাফর স্যার, আমি সবার অবদানকে শ্রদ্ধা করি। এমনকি আমাদের এক ব্যাচ জুনিয়র রাজ্জাক স্যার, তারপরে আমাদের আব্দুল হক স্যার, মামুন স্যার, সবাইকে কিন্তু আমি শ্রদ্ধা করি। আমাদের ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের সমিতির সাবেক সভাপতি, স্যারের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সরি, আইকে সেলিম স্যার, সবাইকেই আমি সবাইকেই ক্রেডিট দিচ্ছি। কিন্তু আমি যতটুকু করছি সেটাও তো আপনাকে জানতে হবে। আমি ছোট হইতে পারি, কিন্তু আমি যে টপ লেভেলে সাংবাদিকতা করতাম, এবং আমাকে যে প্রশাসন, পুলিশ বলেন, মিডিয়া বলেন, আমাকে কিন্তু সবাই চেনে। কেউ হয়তো ভালো বলে, কেউ হয়তো খারাপ বলে, কিন্তু আমি জ্ঞানত কোনো দুর্নীতি করিনি, কোনো অন্যায় করিনি। এমনকি আমি ফিজিক্সের টিচার, আমি ব্যাস পরে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারতাম, আমি সেটাও কিন্তু করি না। এখন আমি চাকরিতে আছি বলে আমি কোনো পলিটিক্যাল রিভিউ করতে পারি না। আমি কিন্তু বুঝতেছি যে দেশের পলিটিক্স, রাজনীতি, দেশ কোন দিকে যাচ্ছে, আমি কিন্তু এগুলো নিয়ে চাইলে ভিডিও বানাইতে পারি, এখান থেকে ইনকাম করতে পারি, আমি কিন্তু সেগুলো করি না। কিছু কথা না বললে না, সেগুলো হয়তো আমি বলি, এটা বিবেকের তাড়নায়। তারপরেও আমি অনেক কিছু হ্যাক করে, আমার বিরুদ্ধে অনেক প্রচারণা হয়, অনেক কিছু হয়, সেটা তদন্ত করে কিন্তু লালমনিরহাটের এসপি স্যার উনি কিন্তু মিডিয়াকে বলছেন যে আমার আইডি হ্যাক হয়েছিল, এটা কিন্তু প্রমাণিত। তাহলে মিনিস্ট্রির তদন্তাধীন বিষয় আমার বেতন ভাতা কেন বন্ধ? সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে ওই ফেব্রুয়ারির 1 মাস পরে মার্চেই সিনিয়র স্কেল পরীক্ষা ছিল, আমি পরীক্ষাটা দিতে যাইতে পারলাম না, কারণ ওই ট্রমা থেকে বেরোইতে আমার সময় লাগছে কয়েক মাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পড়ায় মনোনিবেশ করতে পারিনি। তার চেয়ে বড় কথা, আমার দিন রাত্রির হিসাব থাকতো না, আমি শুধু বিছানায় শুয়ে থাকতাম, আমার মা কান্নাকাটি করতো, আমি কান্নাকাটি করি না, আমি খুব শক্ত, কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি ঢাকায় পরীক্ষা দিতে যাই, ওইখানেও যদি আবার আমার মব করে, কারণ আমার ফেসটা এত প্রচার হয়ে গেছিল সব জায়গা, এত ভিডিও, দেশের বিভিন্ন মিডিয়া, বাইরের, এমনকি ভারতের সেই মানে আন্তর্জাতিক মিডিয়া, সিএনএন এর একটা শাখা আছে চ্যানেল 18, সেখানে নিউজ হয়েছে, ভিডিও হয়েছে আমার চেহারা সহ। আবার রিপাবলিক বাংলা, যেটাকে অনেকে ক্ষমতাসীন বিজেপি বলে, সেখানে পর্যন্ত নিউজ হয়েছে। আমি কিন্তু কোনো নিউজ করাইনি, কিন্তু এগুলো হয়েছে। তা আমি প্রচারিত, বহুল প্রচারিত, আমার মেসেজটা পরিচিত, আমি যদি পরীক্ষা দিতে যাই সেখানেও যদি মব করে, এই কারণে আমার মা আমাকে যেতে দিল না, আমি পরীক্ষাটা দিতে পারলাম না। পরবর্তীতে এই যে
এখন এই যে সামনের মাসে যে পরীক্ষা, সেটার আবেদন আমি পাঠাইছি, কিন্তু আমার গ্রহণ করে নেই। তারপরে আমি ইমেইলে পাঠাইছি, সেটাও কলেজ থেকে জানা মতে ফরওয়ার্ড করা হয়নি। তাইলে আমার কি অপরাধ ভাই? আমি কি কোনো মানে ছাত্রীর সাথে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ছি? আমার ব্যাচমেট এই যে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সেলিম রেজা, সে তো ধরা পড়লো, তারপরেও তো সে প্রমোশন পেয়ে গেছে আমি যতদূর জানি, ভালো জায়গায় আছে তার ওয়াইফ সহ। তারপরে আমি তো কোনো দুর্নীতির দায়েও আমি ধরা খাইনি, কেউ দেখাইতে পারবে না। তাহলে আমার অপরাধটা কি? জয় বাংলা বলা অপরাধ? তাইলে আপনি আজকে জয় বাংলা বলা অপরাধ, কালকে তো অপরাধটা নাও থাকতে পারে। যদি কখনো আবার জয় বাংলার পক্ষের লোক, মুক্তিযুদ্ধের চেতনার লোক, মনে করেন নির্বাচন হইল, বিএনপি আসলো ক্ষমতায়, তখনও তো আমার এই দিন নাও থাকতে পারে, তাই না? আমি কখনো আমার নিজের পরিচয় দেই না। আমার বংশে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুই দিকেরই লোক আছে। আমার বাবা কোনো দল না করে, আমার বাবা কিন্তু ফরিদপুরে কর্নেল তাহের মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, বললাম তো আপনাকে, বই দেখাইলাম। তারপরে উনি জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য ছিলেন সেই আমলে, মারা গেছেন 17 বছর আগে। তারপরে আমার মা তো বললাম, তারপরে আমার আপন ছোট মামা, উনি কিন্তু মানে যে ঢাকায় যে পূজা উদযাপন বিএনপি পন্থী যেটা, সেখানকার কিন্তু উনি সভাপতি, ঢাকা মহানগরের সভাপতি। তারপরে আমার মায়ের বোনের দেবর, সে কিন্তু ছিলেন মুকুল বোস, গোপালগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি কিন্তু এগুলো কখনো কোথাও বলি নাই, বলছি? আমি কিন্তু এই শুধু তাদের মাধ্যমে আমি কোনোদিন সুপারিশও করি না। বিএনপি পন্থী এখন আওয়ামী লীগের, সরি, এখন আমাদের অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্বে, আমি যতদূর জানি যে তারা বিএনপি পন্থী। আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন। তাদের কাছে কি আমি কোনোদিন গেছি যে স্যার আমাকে একটু হেল্প করেন, আমাকে আনেন? এটা তো ক্যাডারের পক্ষে আমি কথা বলি, এটা তো স্যার আপনাদের দায়িত্ব দেবদুলালের যাতে একটু ভালো থাকতে পারে, দেবদুলাল যাতে একটু তার মাকে নিয়ে ভালো থাকতে পারে। আমার আপন মামা কিন্তু গয়েশ্বর বাবুর খুব ক্লোজ মানুষ, এবং গয়েশ্বর বাবু, নিতাই রায়চৌধুরী, তারাও কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আপনি খেয়াল করছেন কিনা, লালমনিরহাটে আমার উপরে মব হওয়ার কিছুদিনের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু গয়েশ্বর বাবু এখানে যে পথসভা করে আসছেন। কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ ছাড়া কি উনি গেছেন? আর আমি যদি অনেকের গুড বুকে না থাকতাম, তাহলে কি দেশি বিদেশি এতগুলো নিউজ চ্যানেলের নিউজটা হইতো? এখন নিউজে কুলাঙ্গার বলা মানেই তো আমি কুলাঙ্গার হয়ে যাওয়া না, নিউজটা প্রচার করাই কিন্তু বড় ব্যাপার। মানে কিন্তু একটা এভিডেন্স থেকে গেল। যদি কোনোদিন ক্ষমতা চেঞ্জ হয়, আমি বেঁচে নাও থাকি, এগুলোর বিচার কিন্তু হবে। কারা আমাকে অত্যাচার করছে, কারা আমাকে মারছে, কারা আমাকে বাজে কথা বলছে, আমার অপরাধ ছিল কিনা। আজকে আপনারা আমার অন্যায়ভাবে বেতন বন্ধ করে রাখছেন বা আমাকে শাস্তি দিচ্ছেন, আজকে আমাকে যদি চাকরিও আপনারা নিয়ে নেন, আমার বিশ্বাস সচিব স্যার এটা করবেন না। কারণ অ্যাডমিন ক্যাডার, সত্যি কথা বলতে কি, অ্যাডমিন ক্যাডার অনেক দক্ষ হন, ওনরা সিচুয়েশন বোঝেন, ওনরা তো মাঠ লেভেলে কাজ করার মানুষ, ক্ষমতা প্র্যাকটিস, ক্ষমতা ওনাদের ছোটবেলা থেকেই থাকে, ওনরা কিন্তু চাইলেই ক্ষমতা অপব্যবহার করতে পারেন না, করেন না। তো যাই হোক, এখন আমার বিষয়টা হচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে আমার বক্তব্য শুনলেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমাদের আসলে খুব কষ্টের দিন যাচ্ছে। তারপরে আমি কারো কাছে হেল্প চাই না। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, এটা আমার ন্যায্য প্রাপ্য, আমি কষ্ট করে মেধার মাধ্যমে বিসিএসে জয়েন করছি, আপনাদেরই সহকর্মী বা কারো সিনিয়র, কারো জুনিয়র, কারো ব্যাচমেট, আমি ন্যায্য কথা বলি কিনা। এই যে যারা বলে যে আমি নাস্তিক বা আমি ইসলাম বিদ্বেষী, তা আমি ভাই এই যে দুর্গাপূজায় বা কালী পূজায় যে ডিজের অত্যাচারের বিরুদ্ধে আমি যে লেখালেখি করি, এগুলো কি আপনারা জানেন? আপনি জরুরি নাম্বারের অফিসে যে একটু খোঁজ নেন তো, আমার কে চেনে না? আমি ফরিদপুর থেকে প্রতি বছর আমি ফোন দিই, এবারও আমি ফোন দিয়ে, জরুরি নাম্বারে ফোন দিয়ে, যেখানে থানা পুলিশ ব্যবস্থা নেয় না, তারা বলে যে এটা আপনার ধর্মীয় উৎসব। আমি কিন্তু বলি যে না, এই ডিজে আমার ধর্মীয় অনুষঙ্গ না। ডিজের তালে যাকে আমি মা বলে পূজা করতেছি, তার সামনে যদি আমি মদ খাই, আমি যদি ডিজের তালে মাতাল হয়ে নাচি, এটা তো আমার মায়ের অপমান হইল না? এটা যদি আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন না বুঝে, তাহলে কারা বুঝবে? আমার এখানে পরিবেশটা এরকম, এখানে এই জিনিসগুলো রেগুলার হচ্ছে।
আমি চাচ্ছি আমার ধর্মটাকে এগুলো থেকে তুলে আনতে। আমি বড় সমাজ সংস্কারক হয়ে যাই নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টাটা করি, এবং আমি দেখছি যে পুলিশ প্রশাসন আমাকে হেল্প করে। জরুরি নাম্বারের ফোন থেকে হেল্প নিতে বলে, বা যে কারণেই হোক। এবং এরপরে কালী পূজার দিনও এরকম আমার রাস্তা আটকায় ওরা করতেছিল, তখন আমার মা, আমি রাস্তা ছাড়তে বলছি, আমাকে মা সহ ফেলে আমাকে মারছে। এইটা আমি ডিসি স্যারকে অভিযোগ দেওয়ার পর 3 দিন পরে, মানে অভিযোগ দেওয়ার দিনই, যেদিন অভিযোগ দিছে তার 2-3 ঘন্টার মধ্যে থানার ওসি সাহেব, যিনি আমাকে এর আগে বাড়িতে এসে পাগল অসামাজিক বলে গেছিলেন, উনি ওএসডি মানে স্ট্যান্ড রিলিজ পেয়ে চলে গেছেন। আমি বলতেছি না আমার এই অভিযোগের প্রেক্ষিতে হয়েছে, অন্য কারণ থাকতে পারে, কিন্তু এটা হয়েছে। এবং রিসেন্টলি ফরিদপুর জেলার এসপি স্যার, যার সাথে 2.5-3 ঘন্টা পরে একবার দেখা করতে পারছিলাম, উনিও যখন ওই যে বললাম যে বলছিলেন যে আপনি না সেই স্যার যারে ছাত্ররা ডিম মারছিল, উনি আমার কথা ঠিক মতো শোনেন নাই। তো উনি কিন্তু বদলির আদেশাধীন, ওনাকে পিবিআইতে বদলি করা হয়েছে, আর দিনাজপুরের এসপি স্যারকে আমার ফরিদপুরে পদায়ন করা হয়েছে, এখনো বোধহয় জয়েনিং হয় নাই। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে ডিসি স্যাররা যখন আমাকে, উনি যদি আমার বিরুদ্ধে যদি ওনার অভিযোগ থাকে, রাগ থাকে, উনি বলতে পারতেন যে ঠিক আছে, উনি ওই স্টাফ অফিসারদের বলতে পারতেন যে স্যার আপনি প্লিজ চলে যান, আপনার মাকে আসতে বলছেন, কোনো সমস্যা ছিল না, আমার মার সাথে কথা বলছেন। কিন্তু আমার মা বসে আছেন, আমার মাকে দেখা মানে দেন নাই, বা আমার মা দেখা পায় নাই, এটা কি মানে ঠিক কিনা আপনারাই বলেন। এই কষ্ট থেকে আমি পরে চলে আসছি। তারপরে আমি এটা ভিডিও করার পর, এবং ওই যে বললাম যে উপরে দেওয়ার পর, এখন ডিসি অফিস থেকে আমাকে ফোন দিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছে, আমার অভিযোগগুলোর বিষয়ে এখন তদন্ত শুরু হচ্ছে, যেটা আরো 5-6 বছর আগে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি একা, আর এইখানে এতগুলো হিন্দু ভোট, এরা আগে ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক, এখন আবার এরা এনসিপিতে আর বিএনপিতে যোগ দিছে। এখন এখানে বিএনপির, বললাম না, শহর বিএনপির আহ্বায়ক আমার বাবার বন্ধু, তারপরেও দেখা গেছে যে হয়তো রাজনীতির স্বার্থে হোক, বা ওরা জনবলে বেশি, যে কারণেই হোক, বা আমার নিরাপত্তার জন্যই হোক, উনি আমাকে সবসময় সাপোর্ট দিতে পারেন না। বা কিন্তু একটা জিনিস হয়েছে, এবার দুর্গাপূজায় কালী পূজায় কিন্তু প্রশাসনের কেউ আসে নাই, এই ফরিদপুরের নেতারাও কেউ কিন্তু আসে নাই আমার এই বাড়ির সামনে। এই যে ডিজের অত্যাচার, এই যে মানে অশ্লীল অসামাজিক কার্যকলাপগুলো হয় পর্দা দিয়ে ঢেকে দিয়ে, ছেলে মেয়ে একসাথে নাচানাচি মদ খেয়ে, আমি কিন্তু এটার বিরোধিতা করছি, আমি কিন্তু ফেসবুকে ভিডিও সহ পোস্ট করছি। তা আপনি যে বলেন যে আমি মানে কি রামের ভক্ত, পিনাকি ভিডিও করলো, মোদির আগা কেটে আসে শিরোনামে, আমি ভারতের দালাল, এই যে মিথ্যা কথাগুলো বললো, এরপরে যে আমার জীবন ঝুঁকিতে পড়লো, আমি যদি দালাল হইতাম তাহলে তো এই হিন্দু পল্লীতে শ্রীঅঙ্গনের পাশে আমি তো এখানকার রাজা থাকতাম। আমার বাবা শ্রীঅঙ্গনের সেই আরো 20-25 বছর আগে কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল। শ্রীঅঙ্গনের যে কড়াইগুলো তার রান্না হয়, সেই কড়াইগুলো লুট হয়ে গেছিল 71-এ, সেগুলো আমার বাবা উদ্ধার করে আনছিল, লাখ লাখ টাকা দামের কড়াই একটা। তারপরে সেই আপনার সাধু, যে সাধুদেরকে নির্মমভাবে হত্যা করছিল, সাধুদেরকে প্রথম সাধুদের সম্বন্ধে তথ্যগুলো আমার বাবার এই বইতে লেখা হয়। এই বইটা কত সালে লেখা আপনি দেখবেন, এই দেখেন, এই বইটা হচ্ছে সেই 97 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দেখা যাচ্ছে কাকে উৎসর্গ করছে, দেখেন কাদেরকে উৎসর্গ করছে, দেখা যাচ্ছে। এই যে প্রথম যে যাকে ভাষা সৈনিক ও প্রাক্তন এমপি ইমামউদ্দিন আহমেদ, ওনার নামে এখন সুন্দর একটা স্তম্ভ হচ্ছে ফরিদপুরে। তারপর জন মুক্তিযোদ্ধা ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, 5 নম্বর আসামি ছিলেন উনি। উনি আমার বাবার সরাসরি কমান্ডার, তো ওনার দেওয়া সনদ আমার আছে। তারপরে বঙ্গবন্ধু এবং শেখ মুজিবের প্রেস সচিব ছিলেন যিনি, রবীন্দ্রনাথ ত্রিবেদী, উনি আমার বাবার সনদদাতা, উনি নিজে এসে সাক্ষ্য পর্যন্ত দিচ্ছেন আমার জন্য, ওই বাবুল কাকা উনি। তারপরেও আমার বাবার আবেদনটারে নাকচ করে দিছে আওয়ামী লীগ সরকার। দুঃখের কথা কারে বলবো। আপনারা বলেন যে আমি নাকি আওয়ামী লীগের দালাল, আমি নাকি ভারতের দালাল। আচ্ছা, ভারতে গিয়ে আমি যে 2বার হামলার শিকার হয়েছিলাম, এগুলো আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা ছিলেন দেখেন নাই। একবার সেই 19 সালে একবার কলকাতা থেকে ফেরার পথে নৈহাটি জংশনে একবার ট্রেনের মধ্যে আমার উপরে হামলা করলো, আমি একটা এফআইআর করে আসছি। তারপরে 22 সালে একবার চেন্নাই যাওয়ার পথে ট্রেনের মধ্যে আরেকবার হামলা করলো, আমার মার সিট দখল করে রাখছিল।
আমার এই যে গেঞ্জি টাইনে ছিঁড়ে ফেললো, আমার 10,000 রুপি নিয়ে গেল, হাতের ব্যান্ড ছিল একটা শাওমির, সেটা নিয়ে গেল, মার স্যান্ডেল ফালাই দিল জানলা দিয়ে। আমি তো ওইখানেও এফআইআর করে আসছি। এইগুলো আপনারা একটু তদন্ত করেন না। আমি যদি মানে এগুলো তো সত্যি কথা, আমি যদি ওদের দালাল হই তাহলে কি আমি ওদের বিরুদ্ধে অভিযোগ করব? আমি তো ওদের বিরুদ্ধে অভিযোগ লিখিত দিয়ে আসছি সিল সাপ্পর মাইরা। তাহলে আমার অনুরোধ হচ্ছে আমার বিরুদ্ধে এই অপপ্রচারগুলো করেন না। আর আপনারা প্লিজ হাসাহাসি করেন না। আমার বিপদের সময় পাশে দাঁড়াইতে না পারেন, কিন্তু প্লিজ হাসাহাসি করেন না। আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ফোন দেন, আমার কোনো সমস্যা নেই, আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আর কি বলবো, দুঃখের কথা, বাবার স্মৃতি নিয়ে কোনো মতে বেঁচে আছি। আমাদের একমাত্র গ্রুপ ফটো ওই যে উপরে দেখতে পাচ্ছেন। আর এই যে যেই পদকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বর্ণপদক আমার বাবা পেয়েছিল। সারা বাংলাদেশের কবিদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমার বাবা ফার্স্ট হয়েছিল। তো আর এটা হচ্ছে আমার বাবার নেম প্লেট, এই দেখতে পাচ্ছেন নেম প্লেট। আর এটা আমি, এগুলো আসলে বলার দরকার নেই এগুলো, যাই হোক। আর প্রথম আলোতে দেখেন, এই যে মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলাম আমি কয়েকবার। আর যেটা আপনারা অনেকে বলেন যে আমি নাকি মিথ্যা কথা বলি বা এই সেই, আমি নাকি অতিরিক্ত নেই, না ভাই, অতিরিক্ত কোনো দরকার নেই। এই যেটা হচ্ছে প্রথম আলোতে আমি যে ছিলাম এটার প্রমাণ। প্রদায়ক হিসেবে থাকাও, প্রদায়কও কিন্তু সাংবাদিক, আর প্রদায়করা বরঞ্চ আরো বেশি এলিট সাংবাদিক। কারণ এই যে আমাদের গালিব স্যার, সোহেল হাসান গালিব, উনিও কিন্তু প্রদায়ক ছিলেন। উনি কাজ করতেন হচ্ছে সাহিত্য পাতায়, আমার পাশের ডেস্কে বসতেন, আর আমি পাশেরটায় স্বপ্ন নিয়েতে বসতাম। আলতাফ শাহনেয়াজ আর গালিব ভাই একসাথে বসতেন। আলতাফ শাহনেয়াজ আর ইনি কিছুদিন আগে যে একজন আত্মহত্যা করছেন বাংলা স্ট্রিমের যিনি, সেই বিষয়ে, যাই হোক। এখন বিষয় হচ্ছে যে কারো প্রতি আমার কোনো রাগ নাই, কারো প্রতি ক্ষোভ নাই। আমার খুব কষ্ট লাগতেছে যে আমি প্রমোশনটা পাইলাম না। আর আমার এই ভিডিওটা কিছুটা হইলেও অ্যাডমিন ক্যারারকে চাপে ফেলছে, এবং যার ফলে একটা প্রমোশনটা এত তাড়াতাড়ি হয়েছে। নাহলে আমার মনে হয় না যে আগে অধ্যাপক স্যারদের পদোন্নতির আগে এই পদোন্নতিটা হইতো। আর একবার ওইটা হইলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতো, নির্বাচনের পরে যে সরকার আসতো আরো 1 বছর চলে যেত। তো যেখানে আমার ব্যাচমেটরা বা পদোন্নতিপ্রাপ্তরা আমাকে ধন্যবাদ, আমি চাই না ধন্যবাদ, কিন্তু ভাই আপনারা তো আমার সাথে ফরিদপুরে এত স্যার, আমাকে কেউ একটা ফোন দেয় না, আমার সাথে কেউ মিশে না। ফরিদপুরে সিন্ডিকেট করে রাখছে আমি যাতে আসতে না পারি, সবগুলো সিট ফিল আপ করে রাখছে। এবং ওই যে অসীম স্যার, রমা স্যার, রমা ম্যাডাম রাজেন্দ্র কলেজের 2 প্রিন্সিপাল ছিলেন। তারপরে ওনাদের যে সিন্ডিকেটটা, ওনারা এত পাওয়ারফুল যে মানে ওনারা, আমি জানি না যে কি অপরাধ করছি যে আমি এখনো ওই শাস্তিটা আমার ভোগ করতে হচ্ছে। এখনো আমি ফরিদপুরে ফিরতে পারতেছি না, আমার মাটা অসুস্থ। যে কোনো সময় আমার মা এই যে প্রতিবেশীদের দ্বারা আবার হামলার শিকার হয়ে উনি যদি মারা যান, আমি কার কাছে বিচার দেব, কার কাছে যাব? আপনাদের কি পরিবার নাই? অসীম স্যারের মা মারা গেলেন, আমি সেই ঢাকায় তখন, আমি সেখান থেকে স্যারকে ফোন করে SMS দিয়ে আমি স্যারকে দুঃখ প্রকাশ করলাম। এমনকি যে যে সেনাবাহিনীর যে মেজর আমাকে আমার বিপদের সময়, ওই লালমনিরহাটে হামলার সময়, উনি আমাকে সাপোর্ট দেন নাই, আমাকে উদ্ধার করেন নাই। আমাকে বলছিলেন আপনি এমন কি বড় সেলিব্রিটি হয়ে গেছেন যে আপনার হেল্প করতে হবে, আপনার উদ্ধার করতে হবে। সেই মানুষ ওই ঘটনার 2-3 মাস পরে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমি এটা কিছুদিন আগে জানতে পারছি। আমি কালকে পরশুদিন একটা পোস্ট করে আমি সেটা দুঃখ প্রকাশ করছি, তার আত্মার শান্তি কামনা করছি। এমনকি যেই ছেলেটা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এখন বাংলাদেশে আছে, সে সেই হামিদুর পর্যন্ত, তার মা মারা গেছে কিছুদিন আগে, আমি সেটা এখানে আমি জানতে পেরে আমি কিন্তু দুঃখ প্রকাশ করছি, এবং আমি তার আত্মার শান্তি কামনা করছি। বিশেষ না হলে আমার টাইম লাইনে গিয়ে দেখেন আছে কিনা পোস্টগুলা। তো আমার কথা হচ্ছে যে আমার সম্বন্ধে অনেক অপরাধ, অনেক মানে অপপ্রচার আছে। অপপ্রচারগুলো, আমার অনুরোধ যে আপনারা এগুলো কানে নিয়েন না। চাকরিতে থাকি বা না থাকি, বেঁচে থাকি বা না থাকি, আমি এই মিথ্যা এনজামগুলো নিয়ে মরতে চাই না। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে পারেন আমাকে, আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আপনাদের
কাজে লাগানো উচিত ছিল। যেহেতু আপনারা বুঝতেছেন যে প্রথম আলো এই বিপ্লবের একটা বড় শক্তি, দিন বদলের যে তাদের যে দীর্ঘদিনের স্লোগান, দিন বদল হয়েছে। তো আমাকে নিয়ে আপনারা যদি প্রথম আলো অফিসে যেতেন, বা এই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় কিন্তু আমার ফরিদপুরের মানুষ, আমার ভার্সিটির টিচার ছিলেন। তারপরে আমি তো আপনাকে বললাম আসিফ নজরুল স্যার, তারপরে ফারুকী স্যার থেকে শুরু করে বেশ কয়েকজন আমার পরিচিত আছেন। আমি কিন্তু আমার ক্যাডারের পক্ষে অনেক কিছু অর্জন করার জন্য চেষ্টা করতে পারতাম। তা আমাকে আপনারা মূল্যায়ন করলেনও না, সমিতির নেতাও বানাইলেন না, ব্যাচেও আমি নেতা হইতে পারলাম না। ঠিক আছে, নেতা না হইয়া বাইরে থেকেও করা যায়। আপনারা যদি আমাকে সাথে নিতেন, তাও নেন নাই। ঠিক আছে, আমি পড়ে রইছি। আমি আমার অবস্থান থেকে আমি ভিডিওতে আমাদের বঞ্চনার কথাগুলো তুলে ধরলাম, প্রশাসন ক্যাডারকে চাপে ফেললাম। ডিসি স্যার দেখা করেন না, এটা কি একটা বড় চাপে পড়া না প্রশাসন ক্যাডারে? আমি ওইখানে 6 ব্যাচ জুনিয়র আমাকে ভাই বলতেছে কেন, এটা আমি তুলে ধরছি, এটাকে চাপে পড়া না? এটার প্রেক্ষাপটেও তো কিছুটা বেগ পাইতে পারে আপনাদের প্রমোশনের ক্ষেত্রে, তাই না? সেখানে আপনারা আমাকে ধন্যবাদ আমি চাই না, কিন্তু আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করতেছেন। এমন একটা ভাব যেন আমি কত বড় মানে হারুন কিসিঞ্জার আসছি আমি, যে আপনারা আমার নিয়ে হাসতেছেন। আরে কি অপরাধ করছি আমি? যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কোনো দোষ ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। যদি আমার কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি, আঘাত করে থাকি, সেজন্য ক্ষমা প্রার্থী। এই কথাগুলো বলার ছিল, না বললে শান্তি পাচ্ছিলাম না, এই জন্য বললাম। আমি খুব নিঃসঙ্গতায় ভুগছি, মামলা নিয়ে টেনশনে আছি। আমার মা টেনশনে, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আর ডিসি স্যার দেখা না করার পর থেকে সে আরও বেশি আউলে গেছে। এতদিন ভাবতো যে না, অন্তত প্রশাসন, পুলিশ বা আমার সহকর্মীরা সাথে আছে। এখন দেখে যে কোনো জায়গা থেকে আমি সাপোর্ট সেভাবে পাচ্ছি না। যাই হোক, দেখা যাক এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেন, চাকরিতে রাখেন নাকি না রাখেন, আর এখানেও সমস্যাগুলোর সমাধান হয় কি না। তা আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন আমি মাকে নিয়ে ভালো থাকি, যেন আমার সমস্যাগুলো সমাধান করে একটা সংসার ধরতে পারি, বাবার মৃত্যুর তদন্ত হয়, যেন বিচার পাই, এবং যেন দেশের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।